আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি অবস্থা তোমাদের? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের কি অবস্থা? আমি ভালো আছি, খুবই ভালো আছি। তোমাদের ক্লাস নিতে আসবো আর খারাপ থাকবো কি করে বলো, তাই না? আচ্ছা। হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে মেসেজ দিছো। আহ, আমি আজকে এই যে বৃহস্পতিবার রাত, আজকে বসে সবগুলো দেখবো। গতকালকে বিজি ছিলাম একটু, নিজের পড়াশোনা টোনা নিয়ে ব্যস্ত আছি। তো সবার মেসেজ দেখা হয় না, বা অনেকে মেসেজ দিলাম একটু লেট করে দেখি। আমি একটু সময় নিয়ে দেখি। মেসেঞ্জারে দেখা ঢোকা হয় না, ঢুকলেই অনেকে অনেক মেসেজ দিয়ে রাখো, একটু সময় নিয়ে তারপরে ঢুকে। ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তোমরা ভালো আছো? আচ্ছা। আজকে আমার কয় পেজ পড়া হয়েছে? আজকে আমার হলো 40 পেজ মতন পড়া হয়েছে, এখনো 60 পেজ বাকি। রাতে হলো পড়তে হবে। দেখি কতটুকু পারি। ট্যুর তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ট্যুর তো ভালোই হয়েছে। আসলাম, ছবি টবি দেখছো না? দিছি ছবি। ওকে। আমার ফেসবুক আইডির নাম মুশফিক সাদিদ প্রাপ্য। ঠিক আছে। আর পেজ হলো প্রাপ্য ভাইয়া, সো একই জিনিস আর কি, ঘুরায় ফিরে মুশফিক সাদিদ প্রাপ্য। ওকে। হ্যাঁ, থ্যাংক ইউ শফিকুল, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, যারা কষ্ট করছো, কষ্ট করে গিফট পাও নাই, তাদেরকে গতকালকে তো একটা টেকনিক বলছিলাম, গিফট পাওয়ার একটা টেকনিক বলছিলাম, সেটা হলো যে তুমি সামনের যে পরীক্ষা হবে, শিখর যে কোয়ার্টার ফাইনাল পরীক্ষা হবে, কোয়ার্টার ফাইনাল পরীক্ষাতে তুমি হলো টপ 10-এ যদি থাকো, তাহলে তোমাকে ওই বিভিন্ন গিফট দেওয়া হবে। অ্যাডমিশনের বই বলো, বা তুমি যা যা গিফট চাও আমাকে বইলো, আমি তার সাথে আলাদা করে ওই গিফটটা পাঠিয়ে দিব। ঠিক আছে, তুমি টপ 10-এ থেকে আমাকে একটা মেসেজ দিও, তাহলে আমি তোমাকে আলাদা করে একটা গিফট পাঠিয়ে দিব। আর শিখর গিফট তো আছেই। সো এই জন্য ভাগ্যের উপরে একেবারে ভরসা করে থাকার দরকার নাই যে লটারিতে জিতে যাব বা সামথিং সামথিং। তুমি হলো চেষ্টা করো, তাহলেই হবে। আর যারা মন খারাপ করতেছো যে ভাইয়া লটারি কেন করলেন, সব থেকে সুন্দর হয়েছে সেগুলো দিতেন। আসলে এখন এতগুলা এক এক দিক থেকে সুন্দর হয়েছে। যেরকম একজনেরটা দেখলাম, একজন না, দুইজন না তিনজন, দেখলাম যে হলো ক্লে দিয়ে, মানে ক্লে টাইপের জিনিস দিয়ে মডেল বানাইছে। ওটা আমার খুব ভাল লাগছে। তো ওইটাকে আমি সবাইকে হলো দিয়ে দিব, তিনজনকে আমি 10 জনের মধ্যে তিনজনকে আমি ওদেরকে সিলেক্ট করে দিব। আচ্ছা। আবার কয়েকজন আছে এআই দিয়ে এত সুন্দর ছবি বানাইছে, এআই দিয়ে বানানো ছবিটাই আমার কাছে অনেক ভাল লাগছে, ধরলাম। তো এআই দিয়ে ছবি বানাইছে 10 জন, তো আমি 10 জনের 10 জনকেই কি গিফট দিয়ে দিব। আবার ধরো অনেকে অনেক সুন্দর ফটোগ্রাফি করছে, অনেকে অনেক জোস হলো হাসির ভিডিও করছে। তো এক একজনেরটা এক এক দিক থেকে আমার অনেক ভাল লাগছে। তখন আমি নিজেই কনফিউজ হয়ে গেছি যে গিফট আমার তাইলে 60-70টা দিতে হবে। আবার যাদেরকে দিলাম না, ধরো যে বাকি পোস্ট করছে 150 জন, 70 জনকে গিফট দিলাম, বাকি 80 জনকে দিলাম না। ওরা ভাববে যে ওদেরটা হলো সুন্দর হয় নাই। ঠিক আছে। সো হ্যাঁ, অনেক অনেক সুন্দর সুন্দর ছবিও আঁকাইছে। তো এখন ধরো ছবি আঁকাইছে 30 জন, আমি 30 জনকে যদি দিয়ে দিই, তাহলে মানে আমি তো দিতে পারবো না 30 জনকে, তাই না? তো এখন কথা হলো, একজন প্রশ্ন করতেছে, ভাইয়া আমি সাইদপুর গভর্নমেন্ট কলেজে পড়ি, আমি কি কি ভালো কিছু করতে পারবো কিনা। ভাইয়া, তোমরা এখানে যারা আছো, বা আমি আমি তোমাদের কথা বাদ দিই, আমি এই যে ঢাকা মেডিকেল কলেজে তো 5 বছর পড়াশোনা করতেছি, তাই না? প্রায় 5 বছর হয়ে গেল। তো এখন কথা হলো যে এই সময়ে জুনিয়র বলো, সিনিয়র বলো, আমাদের ব্যাচমেট বলো, যাদেরকে দেখছি বেশিরভাগই হলো বিভিন্ন দূরবর্তী এলাকা থেকে, মানে এক বিভিন্ন জায়গা থেকে আসছে, যারা হলো বেশি একটু সুযোগ সুবিধা পায় না, যে আরে ফোন টোন হাতে পাই বেশি বেশি, ওকে সারাদিন ফোন চালাই, নিজেদের পার্সোনাল ফোন থাকে, পার্সোনাল ল্যাপটপ থাকে। ঠিক আছে। তারা দেখা যায় যে সময়টা নষ্ট করে ফেলে। সো আলটিমেটলি তোমরা খুশি হও যারা একটু দূরবর্তী এরিয়াতে আছো, যাদের নিজেদের ফোন নাই, আব্বু আম্মুর ফোনে চালানো লাগে, ক্লাস করা লাগে। আমার নিজের ফোন ছিল না কলেজে থাকতে, এন্ড এটার জন্যই বেঁচে গেছি। কারণ আমি তো আমার নিজের এখন দেখতেছি ভাই, আমার হাতে যদি ফোন দিয়ে দেওয়া হতো কলেজে, আমি দেখা যেত যে এত ভালো পড়াশোনা করতাম না। তো যারা এইসব টেনশন করো যে ভাই আমি তো অনেক দূরে থাকি, আমার তো এত আধুনিক প্রযুক্তি বা এত কিছু নাই, ঢাকার মতো তো এত জোস জায়গায় থাকি না, না ভাইয়া তুমি অনেক ভালো জায়গায় আছো। এই জায়গায় থাকলেই আরো বেশি ডিস্ট্রাক্টেড হবা। হ্যাঁ আশিক, ইনবক্স চেক করব, অনেকে অনেক মেসেজ দিচ্ছে, আমি 1-2 দিন পর পর আমার ইনবক্সে ঢুকি। আহ কারণ ভাই নিজেরও পড়াশোনা আছে, পড়াশোনা করি, 2 দিন পর পর ইনবক্সে ঢুকি। সো আজকে রাতে সবার মেসেজ চেক দিব, প্যারা খেও না। ওকে। সো গেল। এখন কথা হলো যে জীববিজ্ঞান পরীক্ষায় ভালো করছো, যাক আলহামদুলিল্লাহ।
ওকে, ভালো করলে তো হইছে। 4.72 হ্যাঁ, এটা পসিবল। ঠিক আছে? এটা পসিবল। আচ্ছা, কলেজের জীববিজ্ঞান পরীক্ষায় একজন হলো সিকিউতে এক্কেবারে হলো ফাটায় দিছে। তাই তো? সেরা, সেরা, সেরা। আলহামদুলিল্লাহ। এক্কেবারে ফাটায় দিছে। ওকে। হাইড্রা আর রুই মাছ আসছিল। যাক ভালো। ওকে? সো এখন আচ্ছা, সাইদপুর গভর্নমেন্ট কলেজ কি চিনেন? না আমি চিনি না, বাট ধরতেছি কোথাও না কোথাও আছে। ওকে। সাইদপুরে আছে। সো আমি জানি না। ওকে। সো এখন চলো দেখি। এইবার হ্যাঁ, তুমি হলো যে কয়দিন পড়বা সে কয়দিনই তোমার জন্য লাভ। আচ্ছা। প্যারা খেও না, শুনতে ভাল লাগে। আচ্ছা ঠিক আছে, ভালো। ওকে, ওকে। হ্যাঁ, যারা নক দিছো তাদের আমি দেখছি। সবারটাই বাইরের থেকে দেখছি। মেসেজ আমি দেই নাই। হবে। ওকে। হ্যাঁ, 10 দিন, 12 দিন, 13 দিন, 14 দিন যে কয়দিনই পড়ো না কেন হবে। কিছু না কিছু হবে। তুমি হলো ধরো তোমার হাতে সময় আছে একদিন। তুমি যদি এই একদিনও না পড়ো, তোমার রেজাল্ট যা হবে, একদিন পড়লে তো রেজাল্ট ভালো হবে নাকি? ভুল কথা বললাম। আচ্ছা যাই হোক, অনেক মেসেজ দেখে ফেলছি। সো আজকে সিকিউ সলভিং, আমারে চিনো না চিনলেও সমস্যা নাই, আমারে চিনে লাভ নাই। আপাতত হলো আজকে সিকিউ সলভ করব এবং এবং তোমাদের এইখানে দেখো আমাদের আহ ঘাস ফড়িং এর প্রজনন যে চ্যাপ্টারটা আছে, পার্টটুকু আছে, এটা আমরা পড়ছিলাম না। এটা তাহলে পড়ে ফেলবো। ওকে, পড়ে ফেলবো। প্লাস যাদের আজকে যত সমস্যা আছে আমার চোখে যেগুলো পড়বে, হাইড্রা, ঘাস ফড়িং, রুই মাছ সব রিলেটেড, সব সমস্যাগুলো আমি সমাধান করে দিব। ঠিক আছে? ওকে। 3টা ক্লাস মিস করে ফেলছো, কি করবা? রেকর্ডেড দেখে নাও, তাহলে হবে। বায়োলজি মুখস্থ হয় না ভাই, আমারও বায়োলজি মুখস্থ হয় না, বুঝায় বুঝায় পড়ি। তারপরে মজা লাগে, মজা লাগলে তাহলে হয়ে যাবে। ঠিক আছে? ওকে। সো এখন তাহলে চলো আমরা দেখি এখানে কি হয়। ওকে। সো খাতা নিয়ে বসবো, হ্যাঁ বসতে পারো, খাতা নিয়ে বসতে পারো। একটা সিকিউ, বায়োলজির সিকিউ কিভাবে লেখা লাগে আমি তোমাদেরকে আজকে সেটা দেখায় দিব। ঠিক আছে? কিভাবে সিকিউ লিখলে, কোথায় ছবি দিবা, কিভাবে লিখবা, লিখলে 10-এ 10 পাবা, সেটা আমি তোমাদেরকে আজকে দেখায় দিব। ঠিক আছে? আচ্ছা। ভাইয়া আমি এনডিসি তে চান্স পাই নাই, আমার কি ভালো কিছু হবে? আচ্ছা, তোমরা কি জানো যে হলো আমি, আমার এনডিসি তে চান্স হয়েছিল, হওয়ার পরেও আমার আসলে বাসা থেকে দূরে হয়ে যাচ্ছিল দেখে আমি ভর্তি হই নাই। তো যেহেতু ভালো কিছু করতে পারছি, তো আশা করি তুমিও ভালো কিছু ইনশাল্লাহ করতে পারবা। তো এনডিসি মানে ভালো, অবশ্যই ভালো, কিন্তু এটাতে না থাকে যে তুমি ভালো কিছু করতে পারবা না, ব্যাপারটা তো এরকম না, তাই না? তো আমার অনেক ফ্রেন্ড আছে যাদের চান্স হয় নাই, মন খারাপ করছিল। আমার হয়েছিল, বাট ওদের হয়েছিল না, কিন্তু ওরা আমার থেকেও ভালো রেজাল্ট করছে অনেকে। একজন বুয়েটে 89তম হয়েছে, তারপরে একজন বুয়েটে 38তম হয়েছে, একজন বুয়েটে 111তম হয়েছে। মানে যারা এনডিসি তে চান্স পাইছিল না তাদের কথা বলতেছি। ওরা মেডিকেলে দেয় নাই, ওদের মেডিকেলে টার্গেট ছিল না। সো যাই হোক, সো আলটিমেটলি এগুলো প্যারা খেও না। তুমি নিজে কতটুকু ভালো করে পড়তেছো সেটা চিন্তা করো। যারা প্রশ্ন করতেছো ভাইয়া আমি তো অত ভালো কলেজে পড়ি না, আমি তো এনডিসি তে পড়ি না, এখন তোমারে আমি একটু প্রশ্ন করি, তুমি গতকালকে কি পড়ছো? তুমি গত পরশুদিন কি পড়ছো? তুমি নিজে পড়তেছো না। যদি তুমি নিজে না পড়ো, দোষ কি কলেজের দিয়ে কোনো লাভ আছে? ওকে। জীববিজ্ঞান কিভাবে পড়বো? জীববিজ্ঞান বুঝে বুঝে পড়বা। ঠিক আছে? তোমাদেরকে, তোমাদের ব্যাচে না, অন্য একটা ব্যাচে আমি বহুত আগে দেখাইছিলাম যে যারা ভুলে যাও যে জীববিজ্ঞান কেমনে পড়বা, তাদের জন্য, ঠিক আছে, তাদের জন্য একটা টেকনিক যে সবসময় মনে রাখবা যে বায়োলজি বাবা। ঠিক আছে? বায়োলজি বাবা দিয়ে কি মনে রাখবা? মনে রাখবা বায়োলজি পড়তে হবে বুঝে বুঝে। ঠিক আছে? সব দুইটা দিয়ে মনে রাখবা, বুঝে বুঝে। ঠিক আছে? বায়োলজি পড়তে হবে বুঝে বুঝে। এটা বহুত আগে একজন, একটা স্টুডেন্ট বানায় দিছিল আমাকে, যে ওকে ভাই, বায়োলজি বাবা দিয়ে মনে রাখবো। কি? যখনই মনে হবে বায়োলজি মুখস্থ করতে হবে, বায়োলজি ভাই মামা না, মুখস্থ না, বায়োলজি বাবা। ঠিক আছে? বায়োলজি বুঝে বুঝে। তুমি যত ভালো বায়োলজি বুঝবা, তোমার মুখস্থ করা তত সহজ হবে। ঠিক আছে? আমরা মনে রাখবো যে ভাই, মুখস্থ আমরা কখনোই করব না। আজকে সিকিউ সলভিং ক্লাস, একটু গল্প টল্প করি, প্যারা খেও না। ঠিক আছে? মুখস্থ করলে তোমার দেখো, তুমি যদি মুখস্থ করো, মুখস্থ করলে কয়দিন পরেই ভুলে যাবা। আমাদের টার্গেট মুখস্থ করা না, আমাদের টার্গেট হলো কি, আমাদের টার্গেট হলো মানে বুঝে পড়াও আসলে আমাদের টার্গেট না, আমাদের টার্গেট হলো মনে রাখা। ঠিক আছে? মনে রাখা। তোমরা অনেকেই করো কি, তোমরা অনেকেই ভাবো যে মুখস্থ করা আর মনে রাখা একই জিনিস। তোমাদেরকে একটা ডিফারেন্ট টাইপের জিনিস একটু তোমাদেরকে আজকে বলি। ঠিক আছে? ইউজুয়ালি তো পড়াশোনা রিলেটেড জিনিসপাতি অনেক বলি। সো দেখো, তোমরা প্রায় মনে করো যে ভাইয়া মুখস্থ করা মানেই, তোমরা ভাবো মুখস্থ আর মনে রাখা একই জিনিস। আমি যদি এখন তোমাকে আমি বলি যে ধরো ঘাসফড়িং থেকে বা হাইড্রা থেকে একটা তোমাদেরকে আমি প্রশ্ন করলাম যে বলো, আহ হাইড্রা ফুসকা, হাইড্রা ফুসকা কি কালারের? দেখো তো, হাইড্রা ফুসকা কি কালারের?
হ্যাঁ, হ্যাঁ, আমার 14 দিন পরে আমার পরীক্ষা আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো না, 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 না ভাই, একই জিনিস না। মুখস্থ করা আর মনে রাখা একই জিনিস না। হায়দ্রার ফুচকায় যে বেশিরভাগই পারতেছো বাদামি কালারের, হলুদ বাদামি কালারের। দেখো, কারণ আমি তোমাদেরকে এমন ভাবে পড়াই দিছিলাম যে কি, দেখো কতদিন আগে পড়ছো হায়দ্রা তো। এই পড়াটা পড়াইছিলাম প্রথম ক্লাসে। তোমাদের দেখো, আমি তখন বলছিলাম যে ভাইয়া ফুচকা, নামের মধ্যে ফুচকা আছে। ফুচকা তুমি খাইছো, বহুত খাইছো জীবনে, ফুচকা বহুত খাইছো। তো ফুচকার কালার তো বাদামি, হলুদ বাদামি টাইপের। সো তাহলে ভিতরে হলুদ পুর দেয়, আলু ভর্তা বা ডাল ভর্তা বা সামথিং কিছু একটা দেয়, আর বাইরে বাদামি থাকে। সো হলুদ বাদামি টাইপের, বাদামি টাইপের। তুমি দেখো, তোমার এটা মনে আছে, তোমার এটা মনে আছে, কিন্তু তুমি কি এটা মুখস্থ করছো? দেখো তো, তুমি কি এটা মুখস্থ করছো? যারা বলতেছো যে ভাইয়া মুখস্থ করা আর মনে রাখা সেম জিনিস, এই একটা জিনিস দিয়ে আমি তোমারে প্রমাণ করে দিলাম যে বলো তুমি কি এটা মুখস্থ করছো কিনা, নাকি হলো এটা তোমার মনে আছে। তুমি কি এটা মুখস্থ করছো হায়দ্রা ফুচকা বাদামি, নাকি তোমার এটা মনে আছে? কোনটা আছে বলো, কোনটা বলো। এই যে এই জায়গাটা হলো মনে রাখা আর মুখস্থ করার মধ্যে পার্থক্য। মনে রাখার অনেক সিস্টেম আছে, মনে রাখার অনেক সিস্টেম আছে। তো মনে রাখার যতগুলো সিস্টেম আছে, আমি যদি তোমাদের দেখাই যে ভাইয়া মনে রাখতে চাই, আসলে আমরা কেউই মুখস্থ করতে চাই না। আমরা ছোটবেলায় আসলে আমাদের টিচাররাও অনেক ক্ষেত্রে এটা বুঝে না, আমাদের আব্বু আম্মু অনেক সময় বলে যে আরে মুখস্থ করতে হবে। কোনো কিছুই মুখস্থ করতে হবে না, সবকিছু মনে রাখতে হবে। মনে রাখাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, মুখস্থ করা ইম্পর্টেন্ট না। এখন কথা হলো যে ভাই মনে কেমনে রাখতে পারি? মনে রাখার জন্য সব থেকে ভালো টেকনিক হলো বুঝে পড়া, বুঝে বুঝে পড়া। ঠিক আছে, তোমরা এটা শিখে নাও ভাই, এই জিনিস তোমার 100টা ক্লাস করেও তুমি শিখবা না, ঠিক আছে। বুঝে বুঝে পড়া। তারপরে কি? তারপরে হলো ছবি আঁকায় পড়া। ছবি আঁকাইলেও তো বুঝাই হয় আসলে। তো বুঝে বুঝে পড়া, ছবি আঁকানো। তারপরে হলো প্র্যাকটিক্যাল করা। ঠিক আছে, প্র্যাকটিক্যালি যদি তুমি ওই যে তোমাদের শিশির ভাইয়া যে হলো এক্সপেরিমেন্ট গুলো দেখাই, তো সেগুলো দেখে তো তোমার ভাল লাগে, সো প্র্যাকটিক্যালি দেখা। ঠিক আছে। আর লাস্টলি, সব থেকে মানে খারাপ না, বাট সব থেকে যে টেকনিকটা লাস্টে একেবারে আর কোনো কিছু সম্ভব না হলে যেটা করা উচিত, সেটা হলো মুখস্থ। ঠিক আছে, মুখস্থ করা উচিত সবার লাস্টে। মানে তুমি বুঝে পড়তে পারতেছো না, ছবিও আঁকাইতে পারতেছো না, প্র্যাকটিসও করতে পারতেছো না, তাহলে তুমি তখন মুখস্থ করো। আমি এখন তোমারে বললাম যে এই, তোমাদের হাইড্রা থেকে একটা প্রশ্ন করি। হাইড্রা চ্যাপ্টার পড়াইছে কে তোমারে? পড়াইছে মুশফিক সাদিদ প্রাপ্য, তাই না? প্রাপ্য ভাইয়া। তো এখন প্রাপ্য ভাইয়া যে পড়াইছে, এটা কি বুঝার কিছু আছে? ছবি আঁকানোর কিছু আছে? ভাই আমার ছবি আঁকাবা না ভাই, দরকার নাই। আচ্ছা, প্র্যাকটিক্যালি তুমি ক্লাসটা করছো, বাট আলটিমেটলি দিন শেষে আমার নাম তোমার মুখস্থ করতে হয়েছে, তাই না? আমার নাম তো বুঝে পড়ার কিছু নাই। সো যখন কোনো কিছুই কাজ করবে না, তখন তুমি মুখস্থ করতে যাবা। বাট আমাদের একটা টেন্ডেন্সি হলো, আমরা সব সময় ভাবি, এই যে আবারও বলতেছি, একই কথা হয়তো রিপিট হয়ে যাচ্ছে। সো দেখো, আমরা সব সময় ভাবি যে ভাই মুখস্থ মানেই মনে রাখা। আমরা তখন কি করি? আমরা তখন হলো এই স্টেপ গুলো ইগনোর করে চলে যাই, যে আরে ধুর, এটা কেউ করে। আমরা তখন শুরুতেই চলে যাই এইখানে। এই জন্য পড়াটা এত কঠিন লাগে। এই কাজ যদি তুমি ফিজিক্সে করো, ফিজিক্স কঠিন লাগবে। এই কাজ যদি তুমি কেমিস্ট্রি করো, ম্যাথ করো, বাংলা করো, ইংলিশ করো, সবকিছুতেই তুমি যদি আগে মুখস্থতে যাও, তোমার কাছে কঠিন লাগবে। তোমারে ভাই আমি, ঠিক আছে, আমি জানি যে গতকালকেও একজন বলতেছিলা যে ভাইয়া তুমি, ভাইয়া আপনি হলো মোটিভেশন দিতে পারেন না, ঠিক আছে, বা মোটিভেশন দেন না কেন, মোটিভেশন দেন ভাই। ভাই আমি মোটিভেশন দিতে পারি না, কিন্তু আমি আবার একটা জিনিস করতাম, কারণ আমি নিজে এত বেশি মোটিভেশন শুনতাম না, ঠিক আছে। মোটিভেশন শুনে আমার কোনো লাভ হইতো না, আমি যা তাই থাকতাম। আমি যেটা বিশ্বাস করি সেটা হলো যে পড়াশোনা সবসময় সায়েন্টিফিক ওয়েতে করা উচিত। ভাই আমার একটা জিনিস কেন আমি মুখস্থ করতে যাবো? আমি আমি নিজেও আগে এককালে মুখস্থ করতাম। আমি তখন নিজেকে নিজে প্রশ্ন করলাম যে মুখস্থ বাদে কি অন্য কোনো রাস্তা নাই? তখন আমি পড়াশোনার বিভিন্ন সায়েন্টিফিক মেথড YouTube এ সার্চ দিলাম, এই সেই করলাম। সো ঘাটাঘাটি করলাম, গুগল করলাম। তখন দেখলাম যে বিশাল বড়, বড় শিক্ষাবিদরা এগুলোর উপর বই লিখে গেছে। যে একটা পড়ার সবথেকে ভালো টেকনিক হলো বুঝে পড়া, ছবি দেখে পড়া, প্র্যাকটিক্যালি পড়া। এগুলো যদি না করা হয়, শেষ পর্যন্ত লাস্টে উপায় হলো মুখস্থ করা। সো আমি তখন ভাবলাম যে আমি কি গাধার মতন পড়াশোনা করতেছি। সো ভাই তারপর আমি হলো ঠিকঠাক করে ফেললাম আমার পড়াশোনা। ঠিক আছে? হ্যাঁ। সো এই যে যারা মনে রাখছো আর মুখস্থ করছো, তাদের মধ্যে দেখবা যে আকাশ পাতাল পার্থক্য। ঠিক আছে? হ্যাঁ। সো যাই হোক, বহুত মোটিভেশন না, বহুত বুঝাই ফেলছি তোমাদের। এখন ঘাস ফড়িং এর প্রজনন, তাহলে এটাও একটু বুঝাই, তাই না? চলো দেখি তোমরা মনে রাখতে পারো কিনা। আমরা আজকে থেকে মুখস্থ শব্দ বলবো না, আমরা বলবো মনে রাখবো। ঠিক আছে, মনে রাখবো। ঠিক আছে। সো হ্যাঁ, একদিন শিখবো, বারবার ভুলবো। ওকে, ওকে। না, না, একবার শিখবো, বারবার জিতবো। ওকে, ওকে। হ্যাঁ। সো এখন ঘাস ফড়িং পুরা চোখের সামনে ভেসে উঠে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। রাতে আবার স্বপ্নের মধ্যে হলো ভয় টয় পেও না ঘাস ফড়িং এর ছবি দেখে। ওকে। সো এখন, হ্যাঁ,
আচ্ছা, এখন শোনো। সো এবার আসি, ঘাস ফড়িং তো আচ্ছা, এটা কি জানো? ঘাস ফড়িং এর তো পুরুষ আর স্ত্রী ২ ভাগ আছে, তাই না? ঘাস ফড়িং এর মধ্যে পুরুষ ঘাস ফড়িং আছে, স্ত্রী ঘাস ফড়িং আছে। পুরুষ, স্ত্রী। সো গেল। এখন কথা হলো যে এই যে পুরুষ আর স্ত্রী ঘাস ফড়িং আছে, পুরুষ আর স্ত্রী ঘাস ফড়িং আছে। এই ২ ঘাস ফড়িং এর তাহলে অবশ্যই তার মানে ঘাস ফড়িং হলো এক লিঙ্গ। এক লিঙ্গ মানে কি? যে একটা দেহে তার একটাই লিঙ্গ থাকে। উভলিঙ্গ কাদেরকে বলি? উভলিঙ্গ বলি যদি একই সাথে পুরুষ আর মহিলা এক দেহে থাকে। তো এদের তো আর না। এদের পুরুষ থাকে আলাদা, স্ত্রী থাকে আলাদা। তো তাহলে এরা হলো এক লিঙ্গ প্রাণী। ওকে? হ্যাঁ। সো এইগুলো, হ্যাঁ, এগুলো লিখে নিতে পারো। হালকা পাতলা লিখে নাও। কি, কি পড়া লাগবে প্রজনন তন্ত্র থেকে আমি বলে দিই। প্রজনন তন্ত্র থেকে খুবই মাঝে, মাঝে এমসিকিউ আসে। সো এখান থেকে সিকিউ কখনোই আসে নাই। বা ইউজুয়ালি সিকিউ আসে না আরকি। ১ টা ২ টা অ্যাক্সিডেন্ট হতে পারে, বাট ইউজুয়ালি এটা এমসিকিউ এর জন্য পড়তে হয়। তাহলে আমরা শিখে ফেললাম ঘাস ফড়িং কি এক লিঙ্গ প্রাণী। ঘাস ফড়িং এর হলো পুরুষ আর স্ত্রী ২ টা ভার্সন আছে। ওকে? তো এখন পুরুষদের ব্যাপারে একটু শিখে নিই যে ঘাস ফড়িং এর পুরুষদের কি, কি অংশ থাকে, অঙ্গ থাকে। ভাই, যেকোনো পুরুষ প্রাণীর ক্ষেত্রে যদি মুখ্য অঙ্গ বলে, মুখ্য অঙ্গ আমরা ধরেই নিব শুক্রাশয়। ঠিক আছে? মুখ্য অঙ্গ ধরেই নিব শুক্রাশয়। সো এইটা যখন তোমরা মানুষের ক্ষেত্রে জুলজির চ্যাপ্টার 9 এ আছে, মানুষের যখন প্রজনন তন্ত্র পড়বা তখনও পুরুষ প্রজনন তন্ত্রে দেখবা মুখ্য অঙ্গ হলো শুক্রাশয়। ওকে? আর মহিলাদের ক্ষেত্রে কি ডিম্বাশয়। সো শুক্রাশয়, ডিম্বাশয় খুবই সহজ ২ টা জিনিস। শুক্রাশয় আর ডিম্বাশয়। এটাই আসল। এরপরে কারণ আসল কেন? কারণ এই জায়গায় কি তৈরি হয়? শুক্রাশয়ে শুক্রাণু তৈরি হয়। শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলি? গতকালকেও শিখাইলাম এটা। যে স্পারমাটোজেনেসিস। শুক্রাণুর ইংলিশ হলো স্পার্ম, শুক্রাণুর ইংলিশ হলো স্পার্ম, আর তৈরির ইংলিশ হলো জেনেসিস। তাহলে এটাকে বলা হয় স্পার্ম জেনেসিস না বলে হলো স্পারমাটোজেনেসিস, স্পারমাটোজেনেসিস। ওকে? সেম ভাবে এই যে এখানে ডিম্বাশয়, ডিম্বাশয়ের ভিতরে কি তৈরি হয়? ডিম্বাশয়ের ভিতরে ডিম্বাণু তৈরি হয়। ঠিক আছে? ডিম্বাশয়ের ভিতরে ডিম্বাণু তৈরি হয়। ডিম্বাণুর ইংলিশ হলো ওভাম। ডিম্বাণুর ইংলিশ হলো বা ল্যাটিন ভাষায় এটাকে বলা হয় ওভাম। আর তৈরিকে বলা হয় জেনেসিস। তো ওভাম জেনেসিসটাকে আদর করে ডাকা হয় উজেনেসিস। ঠিক আছে? উজেনেসিস। ওভামটাকে উ বানায় ফেলছে। ঠিক আছে? উজেনেসিস বলা হয়। ওভামটাকে উজেনেসিস বলে। সো শেষ। ওকে? ওকে। ১০০-১০০। ঠিক আছে? ১০০-১০০। সো এইবার চলো দেখি। হ্যাঁ, একজন বলছো ঘাস ফড়িং এর হার্ট পারি না। আচ্ছা, আমি একটু পড়ায় দিব। ঘাস ফড়িং এর হার্ট পড়ায় দিব। সিকিউ গুলো শেষ করে পড়ায় দিব। হ্যাঁ, ওজেনেসিস বলে। আর স্পারমাটোজেনেসিস। শেষ। তোমার পড়া শেষ কিন্তু। এবার দেখো, আসলটা তো পড়ে ফেলছো। তাহলে আনুষঙ্গিক অঙ্গ। আনুষঙ্গিক অঙ্গ মানে কি? যেগুলো ওর শুক্রাণু তৈরি করে না, বাট শুক্রাণুটাকে বহন করে। তৈরি একজনই করে। তৈরি একজনই করে। আর এরা কি করে? শুক্রাণু বহন করে বা মানে বের হতে হেল্প করে। ঠিক আছে? শুক্রাণু বহন করে। ঠিক আছে? নিয়ে যায়। ঠিক আছে? ডিম্বাণুর কাছে পৌঁছায় দেয়। বহন করে। সো তৈরি করে না, বহন করে। ওকে। সো তাহলে এটা হলো ফ্যাক্টরি আর এইগুলো হলো ধরো যে অন্যান্য রাস্তাঘাট। ঠিক আছে? রাস্তাঘাট। এটা হলো ফ্যাক্টরি। সো ফ্যাক্টরিটাই আসল। এইবার চলো আসি। সো এদেরও আনুষঙ্গিক অঙ্গ আছে, এদেরও আনুষঙ্গিক অঙ্গ আছে। মহিলাদের ক্ষেত্রেও আনুষঙ্গিক অঙ্গ আছে। মহিলা ঘাস ফড়িং এর ক্ষেত্রেও। তো এখন দেখি আনুষঙ্গিক অঙ্গগুলোর নাম কি। দেখো, শুক্রাশয়, শুক্রাণু থেকে যেহেতু নামগুলো আসছে, দেখো সবগুলো নামের মধ্যে কাইন্ড অফ শুক্র শব্দটা আছে। ঠিক আছে? শুক্র, শুক্রনালী, শুক্রথলি। ক্ষেপণনালী কি? ক্ষেপণনালী হলো ইজাকুলেটরি ডাক্ট। এটা হলো যে শুক্রাণুগুলো বের করতে হেল্প করে বা বের করার যে নালীটা। আবার কিছু সহায়ক গ্রন্থি থাকে। সহায়ক গ্রন্থি সবারই থাকে। গ্রন্থি তো থাকা লাগেই। আর লিঙ্গটা। ঠিক আছে? এই যে লিঙ্গ থাকে। ওকে। সো এখন কথা হলো মহিলাদের ক্ষেত্রে কি? মহিলাদের ক্ষেত্রে যেহেতু ডিম্বাণু, তাহলে ডিম্ব শব্দটা থাকবে। দেখো, ডিম্বাণু, ডিম্বনালী বা যোনি, তারপরে হলো স্ত্রী জনন রন্ধ্র। ওকে? আনুষঙ্গিক গ্রন্থি, গ্রন্থি তো সবারই আছে। গ্রন্থির কোনো নাম পড়তে হচ্ছে না। ওকে? সো এখন কথা হলো যে এইখানে একটা খালি টুইস্ট আছে। সবাই মনোযোগ দাও। সবাই মনোযোগ দাও। তুমি পরীক্ষার হলে, তোমার পরীক্ষার হলে প্রশ্ন আসবে কি? তোমার পরীক্ষার হলে প্রশ্ন আসবে যে কোশ্চেন, ঠিক আছে? পরীক্ষার হলে প্রশ্ন আসবে নিচের কোনটি স্ত্রী ঘাস ফড়িং এর সরি, নিচের কোনটি পুরুষ ঘাস ফড়িং এর প্রজনন তন্ত্র নয়। ঠিক আছে? পুরুষ ঘাস ফড়িং এর প্রজনন অঙ্গ নয় বা প্রজনন তন্ত্র নয়। ঠিক আছে? প্রজনন অঙ্গ নয়। সবাই মনোযোগ দাও, দেখি এটা পারো কিনা। সো প্রজনন অঙ্গ নয়। ওকে। সো ভালো কথা। এবার কি কি অপশন আছে? অপশন চলো দেখি। অপশন গুলোর মধ্যে ধরো যে আছে, কতে দিল শুক্রাশয়,
তারপরে দিল হলো ধরো যে খতে দিল শুক্র ধানী, তারপরে ধরো যে দিল গতে দিল হলো শুক্র থলি, তারপরে ঘতে দিল শুক্র নালী। এখন আমাকে বলো উত্তর কোনটা? হ্যাঁ হ্যাঁ, এই যে সবাই পড়ছো তাহলে বোঝাই যাচ্ছে। দেখো সবাই যারা যারা জীবনেও ঘাসফড়িং পড়ে নাই, ঠিক আছে, যারা জীবনেও ঘাসফড়িং পড়ে নাই তারা দেখে প্রথমেই কনফিউজ হয়ে যাবে যে আরে সবগুলোতে শুক্র শুক্র আছে, তাহলে তো এটা হলো শুক্রাণু রিলেটেড। কিন্তু ওরা তো ঘাসফড়িং পড়ে নাই, ওরা জানে না যে মহিলাদের ক্ষেত্রে ডিম্ব রিলেটেড জিনিসপাতিগুলো আছে। আই গেট ইট, ঠিক আছে, যে ডিম্ব রিলেটেড জিনিসগুলো আছে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে একটা জিনিস আলাদা করে একটু পড়াই লাগে, একটা রেড মার্ক করে দিই, সেটা হলো শুক্রধানী বা স্পার্মাথিকা। আচ্ছা ভাইয়া, নামের মধ্যে শুক্র, নামের মধ্যে স্পার্ম, তাও এটা মহিলাদের ক্ষেত্রে কেন থাকে? কারণ এরা মেটিং এর পরে, এই জায়গায় শুক্রাণুটা জমা রাখে। তো এটা হলো মহিলাদের দেহেরই অংশ, বাট শুক্রাণুটা যখন এদের দেহে আসে তারপরে এটা সেটা জমা রাখে, শুক্রাণু জমা রাখে এখানে, ঠিক আছে। এই জন্য শুক্রাণু যেহেতু জমা রাখে, এই নাম অনুসারে এটাকে হলো শুক্রধানী বা স্পার্মাথিকা বলা হয়। কই থাকে? এই যে দেখো এইখানে থাকে, একটাই থাকে, এই দিকে থাকে, একটা থাকে। এই জায়গা থেকে পরবর্তীতে যখন এদের ডিম্বাণু তৈরি হয়, পরবর্তীতে ওরা ওদের নিজেদের ইচ্ছা মতো, ধরো ডিম্বাণু তৈরি হয়েছে, তখন ও নিজেদের ইচ্ছা মতো এই শুক্রাণুটা বের করে আনতে পারে এদিক থেকে, যে আচ্ছা শুক্রাণুটা বের করে আনি। সো তারপরে মিলিত করে জাইগোট তৈরি করে, ডিম হলে ডিমটা পরে এদিক থেকে বের করে দেয়। ওকে, তো তার মানে শুক্রাণু তৈরি হয় পুরুষদের দেহে, বা যখন হলো মেটিং হয় বা সঙ্গমের পরে এটা হলো স্ত্রীদের দেহে, যেটা হলো রেখে দেয়, কিছু সময়ের জন্য রেখে দিতে পারে ওরা। আর দেখো পুরুষদের ক্ষেত্রে শুক্র নালী আছে, শুক্র থলি আছে, নট ধানী, খেয়াল রাখো ধানী নাই এদের, ধানীটা মহিলাদের দেহেই থাকে, ঠিক আছে। সো এই একমাত্র জিনিস যেটা লাল কালার করলাম, এই জিনিসটা তুমি যদি পরীক্ষার হলে খেয়াল করে যাও, তোমার এমসিকিউ তে কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে, কেউ আটকাতে পারবে না তোমাকে। ওকে, সো এখন কথা হলো যে এই জায়গায় এইখানে কথা হলো যে প্রজনন প্রক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ রুকাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, সো এখন কথা হলো যে আহ ও বিদ্যুৎ, বিদ্যুৎ সব জিনিস তো হলো ক্লাসে ধরো বলার টাইম পাই না। তো এক কাজ করবা, এটা হলো ইয়েতে করতে পারো, তুমি হলো ক্লাসে স্কুলে টিচারকে জিজ্ঞেস করতে পারো, কলেজে জিজ্ঞেস করো। তাহলে দেখবা যে মানে কিছু ক্ষেত্রে যেগুলো এখানে উত্তর পাবা না, তোমাদেরকে একটা টেকনিক বলি, যেগুলো এখানে উত্তর পাবা না সেগুলো হলো কলেজে মাঝে মাঝে জিজ্ঞেস করবা, ঠিক আছে, উত্তর হয়তো করে দিতে পারে। সো দেখবা যে ভালো হবে। মানে সব সময় চেষ্টা করবা যে কম্বাইন করে পড়ার, ঠিক আছে, সবসময় চেষ্টা করবা কম্বাইন করে পড়ার। কলেজে গিয়ে কিছু জিনিস ক্লিয়ার করবা, আমরা তো সবগুলো ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করি, ঠিক আছে, হ্যাঁ, গল্প করে পড়াই। আচ্ছা, তো এখন কথা হলো যে এই যে ওদের মেটিং বা যৌন মিলন হলো, এটা তো একটা যৌন জনন প্রক্রিয়া, শুক্রাণু ডিম্বাণু তৈরি হলো। তো শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হয়, শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় জানো? শুক্রাণু প্লাস ডিম্বাণু, আমরা সেটাকে বলি হলো নিষেক, ঠিক আছে। শুক্রাণু আর ডিম্বাণু যে মিলিত হলে এটাকে আমরা বলি নিষেক। এই নিষেকটার পরে এখান থেকে ডিম হয়ে যায়, তখন ও ডিম পারে, আর ডিমটা তখন হলো ফুটে ওঠে, ডিম ফুটে, ঠিক আছে, ডিম ফুটে। ওকে, হ্যাঁ, তো ডিম ফুটে, পরিস্ফুটন বুঝি না, আরে ঠিক আছে, পরিস্ফুটন বুঝি না। আচ্ছা তোমাদেরকে বুঝাই, পরিস্ফুটন বুঝাই, ঠিক আছে। সো দেখো, তোমাদের এটা প্যারা লাগতেছে, দেখি। শুক্রাণু, ঠিক আছে, আর ডিম্বাণু মিলিত হলো, এই যে মিলিত হলো, এই মিলিত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় নিষেক। এই যে মিলিত হলো, এই মিলিত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় নিষেক, ঠিক আছে, দেখো এটাকে বলতেছি আমরা নিষেক। সো এখন কথা হলো যে এই নিষেকের পরে এটা কি তৈরি হলো? ডিম তৈরি হলো, ওরা ডিম তৈরি হলো, ডিম পারবে, ঠিক আছে, ডিম পারবে এরপরে, নিষেকের পরে এটা হলো ডিম পারবে। সো এই ডিমটা দেখতে কেমন? চলো দেখি তো ডিম দেখতে কেমন। ধরলাম যে ডিম দেখতে এরকম, ঘাস ফড়িং এর একটা ডিম। তেলাপোকার ডিম দেখছো কে কে? তেলাপোকার ডিম দেখছো কে কে? তেলাপোকার ডিমের মতনই ঘাস ফড়িং এর ডিম হয়, আর একটু লম্বা হয়, তেলাপোকার ডিমের মতনই হয়। দেখছো কে কে তেলাপোকার ডিম? দেখো না বিভিন্ন জায়গায় গায়ে আঠার মতন এরকম লাল কালারের একটা জিনিস লেগে থাকে, এরকম একটা লাল কালারের জিনিস এরকম এরকম একটা লেগে থাকে। হ্যাঁ, এই যে সবাই দেখছো তেলাপোকার ডিম। সো এরকম তেলাপোকার ডিমের মতনই ঘাস ফড়িং এর ডিম থাকে। এখন কথা হলো যে এই ঘাস ফড়িং এর ডিম থেকে ভাইয়া বাচ্চা যখন হবে, মানে ডিম তো আর সারা জীবন এরকম থাকবে না। পরিস্ফুটন মানে কি?
ভাইয়া পরিস্ফুটন মানে হলো এই ডিমটা এখন কি হয়ে যাবে, এই ডিমটা এখন বাচ্চা ঘাস ফড়িং হয়ে যাবে। দেখো কিউট একটা বাচ্চা ঘাস ফড়িং আঁকায় দিই, কিউট একটা বাচ্চা ঘাস ফড়িং আঁকায় দিই, কিউট একটা বাচ্চা ঘাস ফড়িং হয়ে গেল। এই যে কিউট একটা বাচ্চা ঘাস ফড়িং হয়ে গেল, এইটাকেই বলা হয় পরিস্ফুটন। সো ব্রাদার, যে প্রশ্ন করতেছিলা যে ভাইয়া পরিস্ফুটন বুঝি না, পরিস্ফুটন বুঝি না, সো ভাইয়া তোমার জন্য পরিস্ফুটন মানে কি? পরিস্ফুটন মানে ডিম থেকে বাচ্চা হওয়াটাকে বা ছোট একটা বাচ্চাটাকে পরিস্ফুটন বলতেছে। ঠিক আছে? হ্যাঁ, মুরগির ডিমের মতন হয়, কিন্তু আসলে এত বড় ডিম হয় না। ঘাস ফড়িং এর ডিম তেলাপোকার ডিমের মতন হয়। ঠিক আছে? টিকটিকির ডিম তো দেখছো। অল ক্লিয়ার, আলহামদুলিল্লাহ হামিম, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? ঘাস ফড়িং এর পা কয়টা? ৩ জোড়া, এদিকে ৩টা ওইদিকে ৩টা। তেলাপোকার ডিম ভাজি করা যাবে? ট্রাই করে দেখো, আমাকে জানিও। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এবার একজন একটা সুন্দর প্রশ্ন করছে, ওই প্রশ্নের উত্তরে আমি যাব। ঠিক আছে? একজন জায়গা মতন প্রশ্ন করছে যে ভাইয়া শুঁয়োপোকা কই ছিল? ঘাস ফড়িং এ শুঁয়োপোকা নাই, পড়ছি তো মনে হচ্ছে, তাই না? এখন কথা হলো যে এই জায়গায় দেখো আসলে শুঁয়োপোকা ঘাস ফড়িং এ থাকে না। এই যে তোমরা শুঁয়োপোকা খুঁজতেছো, এটা থাকে হলো প্রজাপতিতে। ঠিক আছে? এটা থাকে প্রজাপতিতে। ঠিক আছে? এটা থাকে প্রজাপতির ক্ষেত্রে শুঁয়োপোকাটা থাকে। আর ঘাস ফড়িং এ কেন থাকে না সেটাও আমি এক্সপ্লেইন করতেছি তোমাদেরকে। ঠিক আছে? ঘাস ফড়িং এ কেন থাকে না। আচ্ছা, যাদের এইটাও পড়তে মনে হচ্ছে যে আরে না না এইসব কি পড়াইতেছেন, আবার পড়া, তোমাদেরকে একটা মজার কথা বলি। ঠিক আছে? সো কথা হলো যে আহ তোমাদেরকে নামাজের ব্রেক দিব। আচ্ছা দিব, আজকে এমনিতেও পড়া বেশি নাই, সো ব্রেক দিব না, সমস্যা নাই। সো তোমাদেরকে আগে একটা রূপান্তরটা পড়াই, তারপর ব্রেক দিব। ঠিক আছে? সো এখন কথা হলো যে ছোটবেলায় পোকেমন দেখতা, পোকেমন দেখতা বলো? আমি পোকেমন প্রচুর দেখতাম। ঠিক আছে? পোকেমন দেখতাম আমি। সো পোকেমনের ভিতরে মনে আছে, আমার এখনো মনে আছে, আমি প্রথম যে পোকেমনটা অ্যাশ ছেড়ে দিছিল, কি ছিল বলো তো? হ্যাঁ, নামাজের ব্রেক দিচ্ছি। এই যে এই রূপান্তরটা পড়াই, নামাজের ব্রেক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখছো, দেখছো, অনেকেই দেখছো। হ্যাঁ, প্রথম কোন পোকেমনটা ছেড়ে দিছিল বলো তো? মনে আছে প্রথম কোন পোকেমনটা ছেড়ে দিছিল? আমার মনে আছে, প্রথম যে পোকেমনটা ছেড়ে দিছিল সেটা ছিল বাটারফ্রি। ঠিক আছে? মানে বাটারফ্লাই ছিল একটা। ঠিক আছে? নাম কি, মানে বানানটা জানি না, বাট বাটারফ্লাই ছিল, একটা বাটারফ্লাই টাইপ পোকেমন ছিল, তাই না? বাটারফ্রি ছিল। হ্যাঁ, বাটারফ্রি ছিল। সো এখন কথা হলো যে বাটারফ্লাই টাইপের ছিল। সো তোমাদের মনে আছে কিনা ওই বাটারফ্রিকে কিন্তু ও একেবারে শুরুতে এরকম অবস্থায় পাইছিল না। আসলে আমার এখানে ছবিটা অ্যাড করলে ভালো হতো। সো ওকে কিন্তু বাটারফ্রিকে কিন্তু প্রথমে যে ক্যাটারপ্রি অবস্থায় পাইছিল, তোমাদের মনে আছে? ওই যে কিউট একটা ছবি ছিল, এরকম দুইটা বড় বড় চোখ ছিল। ঠিক আছে? এরকম মুখ ছিল। ঠিক আছে? আচ্ছা, ইভিল টাইপের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যেরকম এই আচ্ছা আমি ছবি ভালো আঁকাইতে পারতেছি না, ওকে যাই হোক। হ্যাঁ, বাটারফ্লাই আগে হলো ক্যাটারপিলার ছিল। আমাদের মনে আছে কিনা? বাটারফ্লাই বাটারফ্লাই আগে হলো ক্যাটারপিলার ছিল। ক্যাটারপিলার হওয়ার পরে ওর একটা, তারপরে একটা ফর্ম আসে সবুজ কালারের, কাকুন টাইপের হয়ে যায়। ঠিক আছে? একটা এরকম চাঁদের মতন একটা কাকুন টাইপের হয়ে যায়, তারপরে যে ওইটা থেকে যখন ফুটে ওঠে তখন হলো বাটারফ্লাই হয়। তাই না? তো গেল। হ্যাঁ, তো এখন হ্যাঁ গুগলে সার্চ দেওয়া যায়, তো যাই হোক সার্চ দিব না, ওকে। তো এখন হ্যাঁ, বইয়ে ঘাস ফড়িং এর বদলে এটা ছিল। হ্যাঁ, ক্যাটারপিলার ছিল, ক্যাটারপিলার থেকে কাকুন হয়, তারপরে যেটা হলো। অনলাইন থেকে দেখান। হ্যাঁ, অনলাইন থেকে দেখাচ্ছি, দাঁড়াও তাহলে অনলাইন থেকে চলো দেখাই। ঠিক আছে? হুম হুম, দেখি। এই তো সেটা। হ্যাঁ, এই যে পেয়ে গেছি। এই যে দেখো। আচ্ছা, এটা তো ইউটিউবে চলে যাচ্ছে, ইউটিউবে না যাই। কই থেকে যেন ওপেন করব? ভিজিট করার দরকার নেই, এটাই বড় করে দেখাই। এই যে দেখো, এটা দেখো, দেখছো? প্রথমে ক্যাটারপিলার থাকে, শুঁয়োপোকা থাকে, এটাই হলো ক্যাটারপিলার। তারপরে এটা হলো চেঞ্জ হয়ে এরকম একটু কোন ফর্ম করে, তারপরে যে একটা হলো বাটারফ্লাই তৈরি করে ফেলে। তো এখন কথা হলো যে এইটাকে কি বলে দেখো, ও দেখতে আগে যেরকম ছিল এর থেকে পুরোপুরি ডিফারেন্ট হয়ে গেছে। এটাকে বলা হয় সম্পূর্ণ রূপান্তর। পুরোপুরি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটাকে বলা হয় সম্পূর্ণ রূপান্তর। হ্যাঁ, আজকের ক্লাসে তো এটা পড়ানোর পর সিকিউ পড়ায় দিব। ঠিক আছে? তো এটাকে বলা হয় সম্পূর্ণ রূপান্তর। ওকে। আর অসম্পূর্ণ রূপান্তর কি আছে? চলো দেখি তো অসম্পূর্ণ রূপান্তর আছে কিনা। না, অসম্পূর্ণ
রূপান্তর নাই, ঠিক আছে। অসম্পূর্ণ রূপান্তর এখানে নাই, আমরা অসম্পূর্ণ রূপান্তর ওই ঘাস ফড়িং দিয়েই পড়ি, ঠিক আছে, আমরা ঘাস ফড়িং দিয়ে অসম্পূর্ণ রূপান্তরটা পড়ি। তো তাহলে আমরা যেরকম পোকেমনে পড়ছি, যেরকম হলো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, ক্যাটারপিলার হয়, একটা কাকুন টাইপের হয়, তারপর বাটারফ্লাই হয়। তো তার মানে আমাদের এই ক্ষেত্রে রূপান্তর দুই রকমের আছে। দেখো তোমাদের কিন্তু আমি পড়াই দিলাম, রূপান্তর দেখো দুই রকমের আছে, রূপান্তর দুই রকমের আছে। কি কি দুই রকমের আছে রূপান্তর? তাহলে একটা হলো সম্পূর্ণ রূপান্তর, মানে দেখো সম্পূর্ণ মানে কি ভাই, তুমি বলতেছো রূপান্তর মানে কি চেঞ্জ হয়ে গেছে। তোমার এক বন্ধু ছোটবেলায় ছিল হাবা গোবা, এরকম মোটা টাইপের, মোটা তাজা এরকম ছিল। তুমি এখন কলেজে উঠে তোমার ওই বন্ধুর সাথে দেখা হয়েছে, দেখতেছো যে ভাই ও পুরা চেঞ্জ হয়ে গেছে, পরে দেখে আর তুমি চিনতেছই না, কই গেল আমার বন্ধু। তো এই যে একেবারে নাম টাম সহ চেঞ্জ করে ফেলছে, তাহলে ওটা হলো সম্পূর্ণ রূপান্তর। আর ধরো তোমার এক বন্ধু আছে, ছোটবেলায় তুমি দেখছো যেরকম ছিল সেরকমই আছে, আর একটু বড় সড়ো হয়েছে, একটু লম্বা চওড়া হয়েছে, ওকে একটু মুখে দাড়ি গোফ গজাইছে, সো হালকা পাতলা চেঞ্জ হয়েছে, তাহলে সেটা হলো সম্পূর্ণ চেঞ্জ হয় নাই, অসম্পূর্ণ। হ্যাঁ, অনেক সিএনজি হয়ে গেছো, তাই না? চেঞ্জ হয়ে গেছো অনেক। রূপান্তর মানেই কি? রূপান্তর মানেই তাহলে সিএনজি, তাই না? অনেক চেঞ্জ হয়ে গেছো। আমরা বলি চ্যাটে যে তুমি অনেক সিএনজি হয়ে গেছো। তো এই রূপান্তর মানেই হলো আসলে সিএনজি, ঠিক আছে। আচ্ছা, আবার কেউ ভাইবো না যে ভাই সিএনজি কই থেকে আসলো, একটা মিম থেকে আসলো। চেঞ্জ কে শর্টে সিএনজি বলছিল একজন, ওখান থেকে মিম হয়ে গেছিল। আচ্ছা, যাই হোক। তো সম্পূর্ণ আর অসম্পূর্ণ। সম্পূর্ণ রূপান্তর মানে দেখো এই জায়গায় দেখতে কত বিচ্ছিরি দেখা যাচ্ছে, পোকা, কেউ আদর করতে চায় না। তারপরে একটা হলো কাকুন টাইপের হলো, তারপরে এরপরে কি হলো, এরপরে ওর আসল একেবারে সুন্দর হয়ে গেল, এখন আবার একটা সুন্দর হয়ে গেল। তো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, এটাকে বলে সম্পূর্ণ রূপান্তর। আর অসম্পূর্ণ রূপান্তর ভাই, ও জন্ম হয়েছে যেইভাবে, ওইটাই আস্তে আস্তে একটু একটু করে বড় হয়েছে, একটু একটু করে বড় হয়েছে। সো দেখে খুব বেশি আহামরি চেঞ্জ হয় নাই, ঠিক আছে, খুব বেশি আহামরি হয় নাই। ওকে, সো খুব বেশি আহামরি চেঞ্জ আসে নাই, সো এটাকে বলে অসম্পূর্ণ রূপান্তর। ওকে, সো এখন এর চারটা দশা আছে, সম্পূর্ণ রূপান্তর আর অসম্পূর্ণের তিনটা আছে। তাহলে পড়াই দিচ্ছি, শেষ হয়ে যাবে, তারপর তোমাদের ব্রেক দিচ্ছি, ঠিক আছে। এই দিকেরটাকে বলে ডিম। ফার্স্টে তো থাকে ডিম, এই যে দেখো, ফার্স্টে থাকে হলো ডিম। এটাকে পোকা বলবো না, এটাকে বলবো ফার্স্টে বলবো কি, ফার্স্টে বলবো ডিম। সবাই মনোযোগ দাও, তাহলে হয়ে যাবে শেষ। ডিম, ডিমের পরে আসে লার্ভা, পোকার মতন যে অবস্থা এটার বলে লার্ভা। এরপরে আসে পিউপা, পিউপা, হ্যাঁ, আরে বাটারফ্লির ওইটার নাম তো ছিলই পিউপা, আমি ভুলেই গেছি। আর লাস্টেরটাকে বলে ইমাগো, লাস্টেরটাকে বলে ইমাগো বা সম্পূর্ণ প্রাণী। সো তাহলে দেখো কি কি হলো, কি কি হলো, ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। ওই পোকেমনের কথা মনে করবা, কাজ হয়ে যাবে। আর এখানে থাকেই তিনটা ডিম, এই প্রত্যেকটাকে বলে নিম, ঠিক আছে, প্রত্যেকটাকে বলে নিম, ঠিক আছে, এটাও নিম, এটাও নিম, ঠিক আছে, এটাও নিম, তারপরটাও নিম, ঠিক আছে। ও সরি, লাস্টেরটা নিম না, লাস্টেরটা হলো পূর্ণাঙ্গ প্রাণী, ঠিক আছে, লাস্টেরটা হলো পূর্ণাঙ্গ প্রাণী। সো তাহলে আলটিমেটলি এদের ক্ষেত্রে তিনটা জিনিস, এদের ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর, যেহেতু সম্পূর্ণ হচ্ছে না তাহলে একটু কম জিনিস, ঠিক আছে। সো এদের ক্ষেত্রে ডিম, নিম্ফ আর পূর্ণাঙ্গ প্রাণী। আর এদের ক্ষেত্রে ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ প্রাণী বা ইমাগো বলে, ঠিক আছে। হ্যাঁ, নিম পাতা না, নিম্ফ, ঠিক আছে। সো ডিম, নিম্ফ, পূর্ণাঙ্গ প্রাণী, আর এইটার ক্ষেত্রে এই চারটা শেষ। ওকে, হ্যাঁ, কারণ প্রজাপতি যখন হয়েছে ও তো অনেক চেঞ্জ হয়ে গেছে, সিএনজি হয়ে গেছে, এই জন্য হলো ওর ক্ষেত্রে হাতটা চুলকায় না। তো আমরা এখন ঘাস ফড়িং এর রূপান্তরটা, এইটা পড়ার আগে এক দুইজন কি ব্রেক চাচ্ছিলে? তো তোমাদেরকে কয়টা বাজে? 7:33 বাজে। আচ্ছা, ব্রেক কি লাগবে বলো? আচ্ছা, ঠিক আছে, ব্রেক যেহেতু চাচ্ছ, বেশিক্ষণের না, 15 মিনিটের একটা ব্রেক দিই, ঠিক আছে। কয়েকজন অনেকে চাচ্ছ, বেশ কয়েকজনই চাচ্ছ। তো ব্রেকের পরে আইসো, সিকিউ, ইম্পর্টেন্ট সিকিউ কিন্তু ব্রেকের পরে দেখাই দিব, আর হরমোন গুলো দেখাই দিব। সো তাহলে ব্রেক একটু দিয়ে দিই। কতক্ষণ? 15 মিনিটই দিই, 33 বাজে। আচ্ছা, ব্রেক লাগবে লাগবে না অনেক কথাই আসতেছে, যাই হোক, যারা হলো নামাজের জন্য ব্রেক চাচ্ছ, ব্রেক একটু দিই, তোমরা হলো আবার আসো, ঠিক আছে। যারা ভাবতেছো এই ফাঁকে কি করবা, এই ফাঁকে তোমরা প্রবলেম গুলো বের করো। যারা নাকি একটু পরে নামাজ পড়বো ভাবতেছো, তারা একটু প্রবলেম গুলো বের করো। আহ আমি আসতেছি, ঠিক আছে, ঠিক আছে, ওকে।
ওকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো এখন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাই আপনার এমবিবিএস শেষ কবে? আমার এমবিবিএস শেষ হলো ইনশাল্লাহ এই মে জুনে ফাইনাল প্রফটা দিলে, ফাইনাল প্রফ শেষ, এরপর ইন্টার্নি, তারপরে হলো মানে ওই তো ফাইনাল প্রফ দিলে তারপরে এমবিবিএস শেষ, তারপর তো ইন্টার্ন। ওকে, সো এখন কথা হলো, একজন জিজ্ঞেস করছো ব্লাস্টোকাইনেসিস কি। হ্যাঁ, ব্লাস্টোকাইনেসিস কি? এটা হলো ওই যে নিষিক্ত ডিমটা একটু লম্বা হইলে তখন ওটাকে বলা হয় ব্লাস্টোকাইনেসিস। মানে ডিম আর পোকা এর মাঝখানে থাকে ব্লাস্টোকাইনেসিস। ডিম তো আর একদিনে হুট করে পোকা হয়ে যায় না, একটু লম্বা চওড়া হয়, তখন একটু নড়াচড়া করতে থাকে ডিমটা, তো ওইটাকে বলে ব্লাস্টোকাইনেসিস। ওভিপোজিটর কি? ওভিপোজিটর হলো যখন একেবারে প্রথম ক্লাসে পড়াইছিলাম ওভিপোজিটর। ওভি কোন শব্দটা থেকে আসছে? ওভি শব্দটা আসছে ওভাম থেকে। ওভি শব্দটা আসছে ওভাম থেকে। সো তাহলে ওই ডিম্বাণু থাকে যেই অঙ্গের মধ্যে ডিম্বাণু তৈরি হয়, মানে স্ত্রী ঘাসফড়িং এ থাকে যে জননাঙ্গটা, ওটাকে বলে ওভিপোজিটর। ঠিক আছে, ওকে। আচ্ছা, রিয়েল শুঁয়োপোকা দেখো নাই কখনো? তাহলে এবার অবশ্যই অবশ্যই গ্রামের, যদি ঢাকাতে থাকো, শহরে থাকো, তাহলে তুমি হলো গ্রামের বাড়িতে গেলে এরপরে অবশ্যই খুঁজে খুঁজে দেখবা শুঁয়োপোকা। ঠিক আছে, আমি আর রিয়েলটা কেমনে দেখাবো ভাই, আমারও তো এখানে আশেপাশে নাই। ওকে, সো গেল। এমবিবিএস এর মানে কি? ঠিক আছে, এমবিবিএস এর মানে হলো, এখন আপাতত জানতে হবে না, ঠিক আছে, আপাতত এই ঘাসফড়িং এর মানেই দেখো। ঠিক আছে, তো এর একটা জোক আছে, এমবিবিএস এর মানে হলো মা বাবার ব্যাচেলার ছেলে। তো আপাতত এইটুকুই জেনে রাখো। আচ্ছা, তো এখন চলো দেখি। স্লাইড গুলো কালো দিবেন, দেখতে ভালো হয়। হ্যাঁ, এটা বইয়ের ছবি উঠায় দেওয়া হয়েছে, তো এই কারণে এটা কালো করা হয় নাই। এখন সবুজ কালারের, এটা তো মানে এইটুকু তো বইয়ের থেকে নেওয়া হয়েছে, এই কারণে এটা হলো কালো করা হয় নাই। আচ্ছা, যাই হোক, সো আমরা দেখলাম এই যে দেখো ডিম, ডিমের থেকে কি হয়? ঠিক আছে, ডিমের থেকে নিম্ফ হয়, নিম্ফের থেকে অনেকগুলো নিম্ফ পার হয়ে তারপর পূর্ণাঙ্গ ঘাসফড়িং হয়। ওকে, তো এখন কথা হলো যে এইখানে, এইখানে যদি তুমি একটা জিনিস দেখো, যে এইখানে দেখো নিম্ফ হইছে কয়বার? দেখো একবার, ফার্স্টে এখান থেকে এখানে একবার নিম্ফ হইছে, এখান থেকে 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 আলটিমেটলি নিম্ফ হয়ে নিম্ফ থেকে হলো পূর্ণাঙ্গ প্রাণী হয়েছে। তার মানে তুমি যদি একটু হিসাব করো, চলো সবাই একটু হিসাব করি, কয়বার হলো? একবার, দুইবার, মানে কয়বার চেঞ্জ হচ্ছে দেখো, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। সো 5 বার চেঞ্জ হওয়ার পরে ও পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। এটা গতকালকের এমসিকিউ ছিল, এটা বোর্ডে আসা প্রশ্ন। সবাই শুনো, এটা বোর্ডে আসা প্রশ্ন, যে এই যে চেঞ্জ গুলা, এই চেঞ্জ গুলাকে বলা হয় মোল্টিং। খোলস ত্যাগ করা, খোলস মোল্টিং করে। ঠিক আছে, ওই যে সাপ যেরকম চামড়া ছাড়ে না, এরকম হলো ঘাসফড়িং, যদিও অন্য কারণে, ঘাসফড়িং হলো ওর চামড়া ছাড়ে, তো এই চামড়া ছাড়াটাকে বলা হয় মোল্টিং। তো দেখি কয়বার টোটাল মোল্টিং হলো। মোল্টিং হয় ওর জীবনে প্রত্যেক মানে 1 মাস পর পর। সো মোল্টিং হয় টোটাল 5 বার। সো 5 বার মোল্টিং এর পরে ও হলো পূর্ণাঙ্গ ঘাসফড়িং এ পরিণত হয়। সো তাহলে মোল্টিং কয়বার হয়? এমসিকিউ আসছে 5 বার। 1, 2, 3, 4, 5 মোল্টিং হয়। ঠিক আছে, ওকে। তো এখন এগুলো নিম্ফ হওয়ার কারণ কি? কারণ ছোট ঘাসফড়িং। আচ্ছা, এখন কথা হলো, হ্যাঁ, নিম্ফ কেন বলা হয়? ঘাসফড়িং না বলে নিম্ফ কেন বলা হচ্ছে এদেরকে? কারণ দেখো, ছোট ঘাসফড়িং বা নিম্ফের মধ্যে, ছোট ঘাসফড়িং বা নিম্ফের মধ্যে হলো দুইটা জিনিস খারাপ থাকে, বা দুইটা জিনিস হলো কম কম থাকে। এক, ওদের হলো ডানা, ওরা উড়তে পারে না। আর দুই হলো ওদের জননাঙ্গ, ওদের হলো জননাঙ্গ। তো ছোট ঘাসফড়িং, ওদের জননাঙ্গ তখনও ডেভেলপড হয় নাই। মানুষের ক্ষেত্রে যেরকম বয়সন্ধিকাল না আসা পর্যন্ত জননাঙ্গ ডেভেলপ হয় না, ঘাসফড়িং এর ক্ষেত্রে এই পূর্ণাঙ্গ প্রাণী, নিম্ফ থেকে পূর্ণাঙ্গ প্রাণী না হওয়া পর্যন্ত ওদের জননাঙ্গ ডেভেলপ হয় না। তো অনেকটা বলতে পারো যে ওদের নিম্ফ দশা হলো মানুষের ক্ষেত্রে বাচ্চা অবস্থা। নিম্ফ দশা মানেই বাচ্চা অবস্থা। সো বাচ্চা অবস্থা, যেহেতু বাচ্চা অবস্থায় ডানা আর জননাঙ্গ এগুলো ডেভেলপড হয় না। এবার তোমাদেরকে একটা মজার কথা বলি, তোমাদেরকে আমি একটা মজার কথা বলি। কে কে এই বাগধারাটা শুনছো? আচ্ছা, বাগধারা শোনার আগে আর একটা জিনিস লিখে দিই তাহলে। পূর্ণাঙ্গ প্রাণী যদি হয়, অ্যাডাল্ট ঘাসফড়িং যদি হয়, পূর্ণাঙ্গ প্রাণী বড়, ঠিক আছে, বড় পূর্ণবয়স্ক যেটাই বলো না কেন, সো এদের ক্ষেত্রে তাহলে এই দুইটা জিনিস ভালো ভালো থাকে। এদের ডানা হলো সম্পূর্ণ থাকে, মানে ডানা দিয়ে উঠতে পারে, ডানা ভালো থাকে, তাহলে উঠতে পারে, এরা উঠতে পারে। ঠিক আছে, এরা উঠতে পারে। এবং এই জায়গায় 2 নাম্বার, এদের জননাঙ্গ ভালো থাকে, তাহলে এরা যৌন জনন করতে পারে। ঠিক আছে, এদের জননাঙ্গ ভালো থাকে, তাহলে এরা যৌন জনন করতে পারে। ঠিক আছে, যৌন জনন করতে পারে।
তো এখন কথা হলো যে আর এরা এইগুলোর কোনোটাই পারে না, ঠিক আছে? এরা হলো ডানা অত বেশি ভালো থাকে না, এদের জননাঙ্গ অত বেশি উন্নত থাকে না, সো এরা এগুলো করতে পারে না। ওকে, তো এখন কথা হলো যে একটা প্রভার্ব আছে, ঠিক আছে? একটা প্রভার্ব, ঠিক আছে? একজন কমেন্ট করছে শুনছি ভাইয়া, ঠিক আছে? বা আমি প্রভার্ব বলার আগে ও শুনে ফেলছে কথা এটা, ঠিক আছে? সেটা হলো পিপিলিকা, বানান ভুল লিখছি নাকি ঠিক লিখছি, আচ্ছা পয় রশ্মি মনে হয়, পিপিলিকা, ঠিক আছে? পিপিলিকার পাখা গজায়, ঠিক আছে? পিঁপড়া তো ওই যে বড় পিঁপড়া গুলো তো ইউজুয়ালি তো উঠতে পারে না, তাই না? হেঁটেই যায়, কিন্তু যেগুলো উঠতে পারে, কিছু পিঁপড়া উঠতে পারে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, শুনছো? তো বলে এরা শোনায় শোনায় হলো মাঝে মাঝে আব্বু আম্মু বলে যে, ঠিক আছে, বেশি লাফালাফি করো না, বেশি উড়ো না, ঠিক আছে? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, শুনছো? শুনছো? আমি যদি তোমারে বলি যে বাগধারার মধ্যেও বায়োলজি লুকায় রয়েছে, ভাই ফিজিক্স না, বাগধারার মধ্যেও বায়োলজি, তুমি কি বলবা যে আরে ভাই বায়োলজির মতন এত খারাপ সাবজেক্ট আছে? বায়োলজি লাগে, জীবনে কোথাও লাগে বায়োলজি না? আমি যদি বলি যে তুমি যে ছোটবেলায় একটা বাগধারা পড়ছো, তার মধ্যেও ছিল, না না ভাইয়া, পিপিলিকার হলো, পিপিলিকা মানে বড় পিঁপড়া গুলো, ওদের পাখনা গজায়, বাচ্চাগুলোর গজায় না, গজায় এদের। পিপিলিকা হলো আর্থ্রোপোডা, হুইচ ইজ ঘাস ফড়িং এরই ভাই ব্রাদার, ঠিক আছে? কাজিন, আর্থ্রোপোডা। দ্যাট মিনস আর্থ্রোপোডা মানে ওই যে ঘাস ফড়িং এর ভাই ব্রাদার, ঠিক আছে? ঘাস ফড়িং যে আমরা পড়তেছি, আর্থ্রোপোডা, ঠিক আছে? সো এদের ক্ষেত্রেও কি হয় দেখো, এদের ক্ষেত্রেও অসম্পূর্ণ রূপান্তর হয়। পিপিলিকার কি হয়? পিপিলিকার অসম্পূর্ণ রূপান্তর হয়। তার মানে এই যে ঘাস ফড়িং এর মতন, যে ছোটবেলায় এদের কি থাকে না, ছোটবেলায় এদের ডানা থাকে না, এদের জননাঙ্গ অতটা থাকে না। তাহলে ওর যখন পাখা গজায়, যখন পাখা গজায়, তার মানে কি পিপিলিকাটা কি বাচ্চা অবস্থায় আছে নাকি বড় হয়ে গেছে? বড় হয়ে গেছে, কাইন্ড অফ পূর্ণাঙ্গ, মানে একেবারে শেষ বয়সের দিকে কাছাকাছি চলে আসছে, দেখছো? তার মানে হ্যাঁ, উই পোকার ক্ষেত্রেও এটা দেখা যায় যে ওরা হলো বড় হওয়ার পরেই উঠতে পারে। তার মানে পাখা গজায় কখন? পাখা গজায় অসম্পূর্ণ রূপান্তর হয়ে ওর যখন হলো একেবারে পূর্ণাঙ্গ হয়ে গেছে, তখন ওর পাখা গজায়, মানে একেবারে বয়স হলো প্রায় শেষের দিকে, এরপর আর বেশি দিন বাঁচে না। তো তাহলে পাখা গজায় কি করে? তারপর পাখা গজানোর পরে যেহেতু বয়স হয়ে গেছে, তারপর মরে যায়। তার মানে বুঝবা যে যেই পিঁপড়া উড়তেছে, ওর বয়স হয়ে গেছে, মরে যাবে। কাজিন কি ভাই ব্রাদার, কাজিন হলো চাচাতো ভাই বোন, ঠিক আছে? একই গ্রুপের লোকজন, তাই বলতেছি। আচ্ছা, এখন আরেকটা জিনিস, ভাই সব তেলাপোকা কি উড়ে? বলো, সব তেলাপোকা কি উড়ে? তেলাপোকা উড়া দেখছো ভাই? ভাই জঘন্য ভাই, আমি মনেও করতে চাই না। মানুষ মানে প্রচুর ভয় লাগে, ঠিক আছে? তেলাপোকা ওকে, তেলাপোকা হলো ইয়েতে থাকলে মেরে টেরে ফেলা যায়, ওটাতে প্যারা লাগে না। আর যখন উড়ে তখন প্রচুর গা শিরশির করে উঠে। ওকে, সো ঠিক আছে। সো দেখবা যে তেলাপোকা উড়ে, কিন্তু তেলাপোকা কিন্তু উঠতে পারে। সো তেলাপোকা যে উড়ে, এরপর যদি কোনোদিন দেখো যে তোমার সামনে কোনো তেলাপোকা উঠতেছে, তাহলে অবশ্যই আরেকটা জিনিস চেক করবা, আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখবা যে এই যে তেলাপোকাটা, এই তেলাপোকাটা হলো বড় তেলাপোকা। কখনোই কোনো ছোট তেলাপোকাকে তুমি উঠতে দেখবা না। তুমি সারা জীবন যদি তাকায়ও থাকো কোনো তেলাপোকার দিকে, ছোট তেলাপোকা কখনোই উড়বে না, কারণ ছোট তেলাপোকার ডানাই ডেভেলপ হয় নাই। দেখো, ছোট তেলাপোকার ডানাই ডেভেলপ হয় নাই ঠিকঠাক মতো, ছোট তেলাপোকা কখনোই উড়বে না। যত তেলাপোকা তুমি উঠতে দেখছো সারা জীবনে, দেখবা যে বড়, ঠুর টুর গুলো অনেক বড় থাকে, দেখেই অনেক বিচ্ছিরি মনে হয়, কারণ ওর বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ঠিক আছে? তো দেখছো, বুঝছি, বুঝছি। এই যে দেখছো, আমাদের গল্প দিয়েই পড়া শেষ হয়ে গেল। ওকে, আমাদের পড়া শেষ। এখন কথা হলো যে আমাদের কয়েকটা হরমোন পড়তে হবে, ঠিক আছে? ঘাস ফড়িং এর 4টা গ্রন্থি আছে, 4টা গ্রন্থি থেকে হরমোন বের হয়, সেই 4টা গ্রন্থি পড়তে হবে, ঠিক আছে? 4টা গ্রন্থি পড়তে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। তোমার মাথায় বসছিল, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, তো এখন কথা হলো যে তোমাদেরকে আমি এই 4টা গ্রন্থি এত সহজে পড়ায় দিব, তোমরা এই 4টা গ্রন্থি পড়তে যে আমি শিওর কান্নাকাটি করছো, শিওর কান্নাকাটি করছো, না এলে পড়োই নাই, পড়োই নাই। ঘাস ফড়িং 5 মাস মতো বাঁচে, 5-6 মাস, ঠিক আছে? তো এখন কথা হলো যে ঘাস ফড়িং এর ক্ষেত্রে একটা ইউনিক জিনিস আছে, ঘাস ফড়িং একবার যৌন মিলনের পরে মারা যায়, আর মা ঘাস ফড়িংটাও ডিম পাড়ার পরে মরে যায়, ঠিক আছে? ডিম পাড়ার পরে ঘাস ফড়িং মরে যায়। ওকে, সো জানি না প্রজাপতি কয়দিন বাঁচে সেটাও জানি না, এরকম 1 বছরের মতনই হয়তো বাঁচে। সো গেল। এখন কথা হলো ইন্টার সেরিব্রাল, দেখো, ইন্টার সেরিব্রাল, ঠিক আছে? ইন্টার সেরিব্রাল, ইন্টার সেরিব্রাল, সেরিব্রাল মানে কি? সেরিব্রাল মানে মস্তিষ্কের অংশ। ইন্টার মানে কি? ইন্টার মানে ভিতরে, দুইটা জিনিসের মাঝামাঝি, ভিতরে, ইন্টার মানে ভিতরে। তো তাহলে ইন্টার সেরিব্রাল মানে এটা আসলে কই থাকে জানো?
এটা থাকে আসলে মস্তিষ্কের ভিতরে। মস্তিষ্ক মানেই কি? মস্তিষ্কের ভিতরে। ভাই তোমার যে গ্রন্থি পড়তে কষ্ট হইতো, তোমার প্রশ্নে লেখা থাকবে ইন্টারসেরিব্রাল, জিজ্ঞেস করবে ইন্টারসেরিব্রাল গ্রন্থি কোথায় থাকে। যেই বান্দা বুঝে না ইন্টারসেরিব্রাল মানে মস্তিষ্কের ভিতরে, তারে আমি কি করব বলো? ঠিক আছে, তারে আমি কি করব? আচ্ছা, ভালো কথা, মস্তিষ্কের ভিতরে। এবার বাকিগুলো দেখি। প্রোথোরাসিক, তোমাদের মনে আছে ঘাসফড়িং এর বুক কি বলতাম? থোরাক্স। থোরাক্স মানে বুক, থোরাসিক মানে বুক রিলেটেড। তো ঘাসফড়িং এর বুকের 3টা ভাগ ছিল, কার কার মনে আছে? ঘাসফড়িং এর বক্ষ 3টা ভাগ ছিল, অগ্রবক্ষ, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। অগ্রকে আমরা ল্যাটিন ভাষায় বা ইংলিশ ভাষায় বলি প্রো, তাহলে প্রোথোরাসিক, তারপরে মেসোথোরাক্স, আর তারপরে বলতাম মেটাথোরাক্স। ইংলিশ তোমাদের এমনি এমনি পড়ায় নাই, কিন্তু তোমরা যারা পড়ো নাই তারা এখন কষ্ট পাবা, ঠিক আছে? তো তাহলে দেখো প্রোথোরাসিক মানে কি? কোন বুকে থাকে? মধ্যবুকে, মধ্যবক্ষে, পশ্চাৎবক্ষে না। প্রো মানে তো সামনে, আদি, আগে। সো প্রোথোরাসিক গ্রন্থি থাকেই হলো অগ্রবক্ষে। থোরাসিক মানে বক্ষ, প্রো মানে আগে, আদি। দেখো তুমি 2টা পড়া ফেললা, কোনো কষ্টই হইল না, কোনো কষ্ট হলো না। ওকে, এরপরে আসি। আচ্ছা, তো এখন কথা হলো এই 2টা বোঝার জন্য একটু বেশি ভালো জানা লাগে, ঘাসফড়িং এর ভিতরের জিনিসপাতি ডিটেলসে জানা লাগে। ধরলাম যে এখন তুমি অত ভালো পারো না, তো এখন তোমার কাছে মনে হচ্ছে আচ্ছা ভাইয়া 2টাই কর্পোরা আছে, কর্পোরা বাদ দিই, একটা ধরি কার্ডিয়াকা, আর একটা ধরি এলাটা। আচ্ছা এলাটা তুমি পারো না, বাদ দাও, এলাটা তুমি পারো না। কার্ডিয়াকা মানে কি জানো? কার্ডিয়াকা মানে, কার্ডিয়াক মানে হার্ট, তাই না? এই জিনিস তো সবাই পারে, কার্ডিয়াক মানে হার্ট, হৃৎপিণ্ড। সো এইটা আসলে থাকে কি ঘাসফড়িং এর হৃৎপিণ্ড একটু উপরের দিকে, পিঠের দিকে থাকে, আর ওই জায়গাটায় গলা থাকে। সেই জন্য বলছে কার্ডিয়াকা হার্ট, আর হার্টের পাশে থাকে গলা বা গ্রাসনালী, ঠিক আছে? আর গলার ভিতরে গ্রাসনালী গুলো থাকে। তো এইটা আসলে দেখো মস্তিষ্কের পিছনে, মস্তিষ্কের ভিতরে না, ভিতরে তো এইটা, পিছনে গ্রাসনালীর 2 পাশে থাকে। মানে হার্ট আর গ্রাসনালী যে জায়গাটায় থাকে, হার্ট তো একটু ওদের উপরের দিকে থাকে, সো হার্ট আর গ্রাসনালীর ওই জায়গাটাতে এটা থাকে। ওকে, আর এইটা কোথায় থাকে? এলাটা, এ দিয়ে মনে রাখবা অ এর মতন দেখতে, সো এটা তাহলে অন্ত্রের এখানে থাকে, এলাটা অন্ত্রে থাকে, অন্ত্রের সম্মুখে থাকে। ওকে, দেখো খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। তুমি কি 4টার অবস্থান পড়ে ফেলছো? তোমার কি মনে হয় না যে আমি বাকিগুলো সহজে পড়ায় দিব? আচ্ছা ঠিক আছে, তোমার মনে হচ্ছে না বাকিগুলো সহজে পড়ায় দিব। তো দেখো এইটা, দেখো কি হয়। দেখো আমরা তাহলে তো গ্রন্থিগুলোর নাম তো জানি, তাহলে আমাদের এখানে গ্রন্থি আছে ইন্টারসেরিব্রাল গ্রন্থি। ইন্টারসেরিব্রাল গ্রন্থি মস্তিষ্কে থাকে, অবস্থান দেখে ফেলছি। ইন্টারসেরিব্রাল গ্রন্থি কি করে জানো? ইন্টারসেরিব্রাল গ্রন্থি তোমাদের হলো কি বলে, মোটিভেশন দেয়, মোটিভেশন দেয়। ইন্টারসেরিব্রাল গ্রন্থি মোটিভেশন দেয়, তোমাদের প্রিয় জিনিস মোটিভেশন, ঠিক আছে? ইন্টারসেরিব্রাল গ্রন্থি কাকে মোটিভেশন দেয় জানো? কি মনে হয় জানো? আরেকটা গ্রন্থিকে মোটিভেশন দেয়। সেই যে বান্দাটাকে মোটিভেশন দেয় তার নাম হলো প্রোথোরাসিক গ্রন্থি, প্রোথোরাসিক গ্রন্থি। সো ভাই ইন্টারসেরিব্রালের কাজ হলো মাথা থেকে বুকের কাছে মোটিভেশন পাঠায়। মাথাতে থাকে ইন্টারসেরিব্রাল গ্রন্থি, বুকে থাকে প্রোথোরাসিক। তো বুকে হলো মোটিভেশন পাঠায়। সো মোটিভেশনকে পাঠায়, মোটিভেশন যদি একটা গ্রন্থি যদি আরেকটা গ্রন্থিকে মোটিভেশন পাঠায়, ওইটাকে বলে মানে গ্রোথ যদি করে তখন তাকে বলে ট্রপিক। মোটিভেশন পাঠাইলে তাকে বলে ট্রপিক, মোটিভেশন পাঠাইলে বলে ট্রপিক। তো এখন দেখো তাহলে এ কোন হরমোন ক্ষরণ করে গেস করো? প্রোথোরাসিককে মোটিভেশন পাঠায়, তাহলে প্রোথোরাসিকো ট্রপিক। দেখো ভেঙে ভেঙে পড়লে সবই সহজ, ঠিক আছে? ট্রপিক মানে মোটিভেশন বা বৃদ্ধি, ট্রপিক মানে আসলে বৃদ্ধি, তোমাদের বোঝানোর জন্য মোটিভেশন বললাম, ঠিক আছে? ট্রপিক মানে বৃদ্ধি। তাহলে ও কার বৃদ্ধি ঘটায়? প্রোথোরাসিক গ্রন্থির বৃদ্ধি ঘটায়। তাহলে ইন্টারসেরিব্রাল গ্রন্থি থেকে বাইর হয় প্রোথোরাসিক গ্রন্থি। এখন তুমি বলতে পারো যে ভাই তাহলে প্রোথোরাসিক গ্রন্থি কি করে? প্রোথোরাসিক গ্রন্থি দেখো কি করে, প্রোথোরাসিক গ্রন্থি কি করে? প্রোথোরাসিক গ্রন্থি, তোমরা একটু আগে যে বললা যে ভাইয়া খোলস মোচন করতে হবে, মানে ঘাসফড়িং এ ওই যে নিম দশা বড় হইতে হইলে খোলস মোচন করতে হয়। তো ওই যে খোলস মোচন যে করতে হয় বা এটারে বলে মোল্টিং, ওই মোল্টিংটা যে করতে হয়, এই মোল্টিং করাটাকে হেল্প করে এই প্রোথোরাসিক গ্রন্থি। তো এখানেও একটা হরমোন আছে, এই হরমোনটার নাম একটু শুনে নাও, এটা একটু মনেই রাখতে হবে। এটারে বলে একডাইসন, এটাকে বলে একডাইসন, ঠিক আছে? প্রোথোরাসিক থেকে একডাইসন বের হয়। তো একটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। ওকে, এই যে শেষ আমাদের, দেখো 2টা গ্রন্থি শেষ, এটা শেষ, এটা শেষ, হরমোন শেষ, 2টা হরমোনও শেষ, ঠিক আছে? এবার আসি বাকি 2টা বাকি আছে। আচ্ছা, বাকি 2টার ভিতরে আমরা মনে রাখবো
এজে, এজে আর সিজি, এজে আর সিজি। আচ্ছা, সো এখন কথা হলো যে এজে এটা দিয়ে কি মনে রাখবো? এটা দিয়ে মনে রাখবো, ঠিক আছে, সিজে এইদিকে লিখি, এজে আর সিজি। এজে দিয়ে মনে রাখবো এলাটা, এলাটা, এলাটা দিয়ে বাইর হয় জুভেনাইল হরমোন, এলাটা দিয়ে বাইর হয় জুভেনাইল হরমোন। আচ্ছা, এইবার আসি সিজি, সি দিয়ে মনে রাখবো কার্ডিয়াকা, কার্ডিয়াকা দিয়ে বাইর হয় কি? গ্রোথ হরমোন, জি দিয়ে গ্রোথ, গ্রোথ হরমোন। তাহলে কার্ডিয়াকা দিয়ে গ্রোথ হরমোন। আচ্ছা ভাই দেখো তো, এটা এমসিকিউতে আসবে। এখন তোমার আমি পড়াই দিই, দেখো 4টা গ্রন্থি শেষ, এলাটা দিয়ে জুভেনাইল হরমোন। এখন কে কে জানো যে আমি তোমাদেরকে একটা গল্প বলি, ঠিক আছে? এই যে জুভেনাইল, জুভেনাইল ডিটেনশন সেন্টার আছে বা জুভেনাইল একটা কোর্ট টোর্ট আছে এরকম। জুভেনাইল মানে কি জানো? যাদের 18 বছর হয় নাই বাট কোনো ক্রাইম করছে, সিরিয়াস কোনো ক্রাইম করছে বা যে কোনো ধরনের ক্রাইম করছে, ক্রাইম মানেই তো সিরিয়াস কিছু, সো তাদেরকে জেলে দেওয়া হয় না, ঠিক আছে? তাদেরকে জেলে দেওয়া হয় না, বা হলো তাদেরকে যদি তারা মার্ডারও করে থাকে তাদেরকে মানে ফাঁসি টাসি শুরুতেই দেয় না বিভিন্ন লয়ের কারণে, বিভিন্ন 18 বছরের নিচে শিশু হিসেবে ধরে তো এই কারণে। সো তাদেরকে জুভেনাইল ডিটেনশন সেন্টারে পাঠায়। সো জুভেনাইল মানেই হলো বাচ্চা, জুভেনাইল মানেই হলো বাচ্চা, শিশু ধরা হয়। জুভেনাইল মানে শিশু, কিশোর অপরাধ, হ্যাঁ হ্যাঁ, কিশোর অপরাধ বলে। সো জুভেনাইল মানেই বাচ্চা। সো জুভেনাইল হরমোন কি করে ভাই? ঘাস ফড়িং কি জুভেনাইল ক্রাইম করে? ঘাস ফড়িং কি গ্যাং ট্যাং করে নাকি? না ভাই, ঠিক আছে, ঘাস ফড়িং এর ক্ষেত্রে এটা না। ঘাস ফড়িং এর জুভেনাইল হরমোন ওকে অনেকদিন ইয়াং রাখে, ঠিক আছে, ইয়াং রাখে। সো কাইন্ড অফ ওই যে বুড়া মানুষরা দেখবা যে অনেক ফেসিয়াল টেসিয়াল করে, আরে ভাই আমার চামড়া লুজ হয়ে যাচ্ছে, আমি একটু ইয়াং দেখাইতে চাই, ফেস ওয়াশ টেস ওয়াশ দিয়ে একেবারে স্পা টা করে ইয়াং দেখাইতে চাই। সো এই যে ওই ইয়াং রাখার কাজটা করে জুভেনাইল হরমোন, ঠিক আছে, জুভেনাইল হরমোন, ঠিক আছে। সো গেল। হ্যাঁ, থ্যাংক ইউ মাসুমা, থ্যাংক ইউ। হ্যাঁ, সো এই যে জুভেনাইল মানেই হলো বাচ্চা, মানে ইয়াং থাকে। তো জুভেনাইল হরমোনের কাজই হলো কি ইয়াং রাখে। আর ভাইয়া গ্রোথ মানে তো সবাই বুঝেই ফেলছো, গ্রোথ মানে বৃদ্ধি। এটা হলো ঘাস ফড়িং এর পুরা দেহের বৃদ্ধি ঘটায়, ঠিক আছে, এটা হলো বৃদ্ধি ঘটায়, গ্রোথ বৃদ্ধি ঘটাচ্ছে। তাহলে দেখো 4টা হরমোনের নাম পড়ে ফেলছি, 4টার কাজও পড়ে ফেলছি। প্রোথোরাসিকোট্রপিক, প্রোথোরাসিক গ্রন্থির বৃদ্ধি করে। প্রোথোরাসিক থেকে বাইর হয় একডাইসন, একডাইসন হলো খোলস মোচন বা মোল্টিং করে। এলাটা থেকে বাইর হয় জুভেনাইল হরমোন, ওটাকে অনেকদিন ইয়াং রাখে। আর কার্ডিয়াকা থেকে বের হয় গ্রোথ হরমোন, সেটা দিয়ে হলো বৃদ্ধি ঘটায়। ঠিক আছে, শেষ। দেখছো, শেষ। পড়া এতটাই সহজ, তুমি হুদাই প্যারা খাও। আচ্ছা, এবার লাস্ট একটা জিনিস, এটা খতে আসে, ঠিক আছে, এটা হলো খতে আসে। সো এটা বলে শেষ করে মানে এরপর সিকিউ কি কি আসে দেখাই দিই। ডায়াপজ, পজ মানে কি ভাইয়া? এই সবাই তো হলো ইউটিউবে ভিডিও দেখো, ফেসবুকে ভিডিও দেখো, পজ মানে কি? পজ মানে কি? পজ মানে কি? পজ মানে থামানো, তাই না? কোনো ভিডিও থামানো। পজ মানে হলো থামানো, স্টপ করা। সো ডায়াপজ মানে ঘাস ফড়িং, ঘাস ফড়িং ডিম পাড়ে শরৎকালে, ঠিক আছে। তো ঘাস ফড়িং ডিম পাড়ে, দেখো সবাই একটু খেয়াল করো, ঘাস ফড়িং ডিম পাড়ে কখন? ঘাস ফড়িং হলো গ্রীষ্মকালে হলো এদের যৌন মিলন হয়, ঠিক আছে। ইউজুয়ালি গ্রীষ্মকালের দিকে এদের যৌন মিলন হয়, যেটা নাকি হাইড্রা থেকে ডিফারেন্ট। হাইড্রার যৌন মিলন হয় শীতকালে। তো এদের গ্রীষ্মকালে কি হয়? গ্রীষ্মকালে হলো যৌন জনন হয়, যৌন জনন হয় বা যৌন মিলন হয়, ঠিক আছে। সো এরা হলো হাইড্রা থেকে ডিফারেন্ট, ওকে। যৌন মিলন হয় গ্রীষ্মকালে। সো এরপরে যে কি হয় গ্রীষ্মকালে, এরপরে যে এরা ডিম পাড়ে, ডিম পাড়ে হলো শরৎকালে, ঠিক আছে। ডিম পাড়ে হলো শরৎকালে। সো ওই যে বললাম যে স্ত্রীদের হলো, স্ত্রীদের ওই যে শুক্র, শুক্রধানী থাকে, ওই ওর মধ্যে শুক্রাণুটা জমায় রাখে। সো দেখো গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, বর্ষাকাল পার হয়ে ওরা শরৎকালে এসে ডিম পাড়ে। কারণ বর্ষাকালে ডিম পাড়লে ডিম পানিতে ডুবে যাবে, মনে আছে তোমাদের? ওরা বেশি যেসব জায়গায় বন্যা হয় সেই সব জায়গায় হলো ওরা ডিম পাড়ে না। ও আরেকটা কারণ আছে, কারণ ওরা ডিম হলো, দেখো ঘাস ফড়িং ডিম পাড়ে, বইতে ছবি আছে দেখবা, মনে করো এটা হলো মাটি, ঠিক আছে, এটা হলো মাটি। ওরা হলো ডিম যখন পারে ওরা মাটির ভিতরে গর্ত করে ডিম পারে, গর্ত করে ডিম পারে, ওরা গর্ত করে এরকম করে ডিম পারে। সো এই কারণে ওরা যদি কোথাও বন্যা টন্যা হয়, পানির নিচে চলে যাবে তো ডিম, সো বাচ্চা সব মরে যাবে। এই জন্য ওরা হলো বর্ষাকাল টর্ষাকালে ডিম পারে না, ওরা ডিম পারে শরৎকালে। কিন্তু তাও সমস্যা আছে, শরৎকালেও যদি ডিম পারে, শরৎকালের পরে হেমন্ত টেমন্ত ধরো বাদ দিলাম, ভুংভাং জিনিসপাতি, শীতকাল আসে, শরৎ হেমন্তও ধরলাম, ঠিক আছে, যাক বাদ দাও। তো শীতকাল আসে, পরে শীতকাল।
তো শীতকালে খাবারের অভাব দেখা দেয়। এর আগে হাইড্রা পড়ানোর সময় বলছিলাম যে শীতকালে খাবারের অভাব দেখা দেয়। তো শীতকালে খাবারের অভাব যখন দেয় তখন হলো দেখা যায় যে ওই সময় যদি ধরো মনে করো যে শীতকালে বাচ্চা বাইর হয়েছে, মা বাপ কিন্তু ডিম পাড়ার পর মরে গেছে। ও এখানেও একটা ইন্টারেস্টিং জিনিস বলি, মা বাপ কিন্তু মরে গেছে, এই জায়গায় কিন্তু মা বাপ মরে গেছে। ঘাস ফড়িং এর এটা একটা ইউনিকনেস যে ডিম পাড়ার পরে মা বাপ দুটাই মরে যায়, ঠিক আছে, মরে যায়। সো মা বাপ কিন্তু শরৎকালে মরে গেছে, বাচ্চা তাইলে বাইর হইতেছে শীতকালে, বাচ্চার কোনো বাপ মা নাই, ওরে খাওয়াবে কে? যদি বাইর হইতো শীতকালে, ওরে খাওয়াবে কে? কেউ খাবে না, কেউ খাওয়াবে না ওকে। ও তো শিকার করে, ও ঘাস খাওয়ার মতন ওর তো এখন অ্যাবিলিটি হয় নাই। সো এখন ওর কি হয়, প্রকৃতি সৃষ্টিকর্তা ওকে এমন একটা সিস্টেম বানায় দিছে যে ওকে, তোমার তো এখানে বাইর হয়ে টেক কেয়ার করার কেউ নাই, তাহলে তুমি এখানে একটু পজ হয়ে থাকো, তুমি এখানে একটু পজ হয়ে থাকো। এই পজটাকেই বলে ডায়াপজ। মানে বাচ্চা বাইর হওয়ার কথা ছিল এই সময়, বাইর হওয়ার কথা এই সময়, কিন্তু হয় না, কারণ শীতকাল দেখা হয় না। বাইর হওয়ার কথা ছিল এই সময়, বাট ওই যে পজ করে দিল, যাচ্ছে না, না হোক, ঠিক আছে। তো এখন শীতকালের পরে কি বসন্তকাল আসতেছে, ভাই বসন্তকাল তো পুরো একেবারে চিল, তাই না? বসন্তকালে খাবার দাবার অনেক ভালো পাওয়া যায়, সো চারিদিকে প্রকৃতি অনেক শান্ত। সো বসন্তকাল, সো এই বসন্তকালে এসে ওদের কি হয়, বসন্তকালে এসে বাচ্চা বাইর হয়, বাচ্চা ফুটে, ঠিক আছে। বসন্তকালে বাচ্চা ফুটে, ডিম ফুটে আর কি, বাচ্চা ফুটে বলতে কি ডিম ফুটে, ঠিক আছে, ফুটো দিয়ে দিছে, ফুটে, ঠিক আছে। সো গেল, তাহলে বুঝলাম যে শীতকালে বাচ্চা ডেলিভারি হওয়ার কথা ছিল, কিন্তু বাচ্চার ডেলিভারি একটু লেটে হয়েছে, ঠিক আছে। ডেলিভারির একটা ডেট থাকে, মাঝে মাঝে ডেলিভারির আগে, ডেটের আগে যেরকম বাচ্চা হয়ে যায়, কিছু ক্ষেত্রে কিন্তু ডেটের পরেও বাচ্চা হয়। সো এদের ক্ষেত্রে ওই ডেট ছিল শীতকালে, কিন্তু শীতকালে তো বাচ্চা বাইর হইলে তো খাবার দাবার পাবে না, এই জন্য ওই শীতকালটা পজ হয়ে যায়, প্রতিকূল পরিবেশ পার করে যায়। সো এই জন্য ওই সময় হলো যায় বাচ্চা ফুটে। ডিম পারে কয়টা? ওরা হলো 10টা প্যাকেজ বাড়ে, 10টা গুচ্ছ, ঠিক আছে, 10টা গুচ্ছ ডিম পারে। প্রত্যেকটা গুচ্ছে থাকে 20টা করে ডিম, 20টা করে ডিম থাকে প্রত্যেকটা গুচ্ছে। সো টোটাল তাইলে এবার তুমি হিসাব করো, তাহলে এবার তুমি টোটাল হিসাব করো, এবার তুমি হিসাব করো যে কয়টা হলো। তার মানে ও আসলে 200টা ডিম পারে, ঠিক আছে, 200টা ডিম পারে। 10টা প্যাকেজ থাকে, প্রত্যেকটা প্যাকেজের মধ্যে 20টা করে, ঠিক আছে। হ্যাঁ। সো এখন তাহলে আমরা ডায়াপোজ কেন ঘরে পড়ে ফেলছি, এবার চলো আমরা দেখি আমাদের আসল জিনিস সিকিউ কই কই থেকে আসে, যেটার জন্য তোমরা বসে আছো। সো দেখাই দিই এবং দেখো যে এগুলো সবই পড়াইছি। হাইপোস্টোম কাকে বলে? ভাইয়া ঘাস ফড়িং এর যখন আঁকাইছিলাম, ঘাস ফড়িং এর যে এই যে মুখছিদ্র, মুখছিদ্রের নিচে মুখটাকে তো স্টোম বলে, ঠিক আছে, মুখকে বলে স্টোমা। কিন্তু ভাইয়া হাইপো মানে কি? হাইপো মানে নিচে। সো দেখো মুখের নিচে যেই জায়গাটা ছিল ত্রিভুজাকার মোচাকৃতির, যেই জায়গাটা ছিল, এটা যেহেতু মুখের নিচে, হাইপো মানে নিচে, তাই এটাকে বলে হাইপোস্টোম বা হাইপোস্টোমা। সো হাইপোস্টোমা আমরা বলি না, হাইপোস্টোমি বলি, ঠিক আছে। সো গেল না 5 মিনিট। আচ্ছা, সো এখন তাহলে আমরা দেখলাম এটা। সো দেখো তাহলে কি, হাইপোস্টোম মুখের নিচে যেটুকু জায়গা থাকে, মুখছিদ্রের নিচে, ওইটুকুকে আমরা হাইপোস্টোম বলছি। সেরা, তুমি পারো, সবই পারো। স্পারমাটোজেনেসিস বলতে কি বুঝো? মাত্র আজকে ধরে ধরে বুঝাইলাম। স্পার্ম মানে শুক্রাণু, জেনেসিস মানে তৈরি, এইটুকু বলে দিছি। তোমার পরীক্ষার হলে মনে করো এইটুকু মনে পড়ছে, তুমি বানায় বানায় বাকিটুকু লিখতে পারবা না। যে যৌন জননের সময় শুক্রাণু এবং ডিম্বাণুর তৈরি প্রয়োজন হয়, তো শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে বলে স্পারমাটোজেনেসিস। এরপর এটা যেহেতু কতে আসে না, এটা খতে আসছে, আরেকটু তো লিখতে হবে। তাহলে লিখো যে প্রথমে থাকে মাতৃকোষ, জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ গুলা থেকে হয় হলো স্পারমাটোগোনিয়া। প্রথমে হয় গনিয়া, গনিয়ার পরে হয় কি স্পারমাটোসাইট, সাইটের পরে যায় কি হয়, সাইটের পরে যায় হয় স্পারমাটিড, স্পারমাটিডের পরে যায়, তারপরে যায় হয় আসল শুক্রাণু বা স্পার্ম। সবগুলো শুরুতে স্পার্ম শব্দটা আর কি লাগাই দেয়, ওটা অ্যাড করে নেয়। জনন মাতৃকোষ, তারপরে হয় স্পারমাটোগোনিয়া, গনিয়া, সাইট, টিড, তারপরে যা হয় স্পার্ম, ঠিক আছে। আরে শেষ হবে না মানে কি, শেষ হয়ে যাবে। উদ্দীপকের চিত্রে পি এর কাজ ব্যাখ্যা করো। ভাইয়া পি কি? পি হলো দেখো পেশি আবরণী কোষ, পি হলো পেশি আবরণী কোষ। ভাইয়া যেই বান্দা পেশি আবরণী কোষের কাজ পারবে না, তারে আমি এখন যে কি করব, ঠিক আছে, আমাদের স্যার বলতো, আমি তোমার বলতেছি না, যে আমাদের স্যার বলতো যে ধরে একেবারে আছাড় মারা দরকার, ঠিক আছে। সো আমি অত খারাপ না, আমি এটা বলবো না। সো এখন যাই হোক, সো এইটা পেশির মতো কাজ করে। ভাই নামের মধ্যেই দুইটা জিনিস আছে, পেশি আর আবরণী। সো ভাইয়া যে আবরণী, আবরণীর কাজ কি? আবরণীর কাজ হলো রক্ষা করা, বাইরের আঘাত থেকে রক্ষা করে, চাপ থেকে রক্ষা করে, বিভিন্ন জায়গা থেকে রক্ষা করে, ঠিক আছে। এখন কথা হলো
যে এইখানে হ্যাঁ পি হলো এপিডার্মিস বাট একেবারে পেশি আবরণীতেই কাইন্ড অফ দাগ দিছে, ঠিক আছে। সো আমরা দেখি সমস্যা নাই। পেশির মতো কাজ করে, পেশির কাজ কি? সংকোচন প্রসারণ করে, ঠিক আছে, সংকোচন প্রসারণ করে, ঠিক আছে। তো এই যে দুইটা কাজ তো হয়ে গেল। তাছাড়া এখান থেকে আরেকটা কাজ ছিল তোমাদের যদি মনে থেকে থাকে, যে এদের পেশি আবরণী কোষের উপরের দিকে মিউকাস দানা ছিল। সো ও করতো কি, ও মিউকাস ক্ষরণ করতো। সো আঠালো পিচ্ছিল মিউকাস ক্ষরণ করতো। সো মিউকাস ক্ষরণ করতো, ও মিউকাস ক্ষরণ করতো। এই যে তিনটা কাজ হয়ে গেল। সো এইগুলাকেই বাড়ায় বইতে 5টা কাজ দেওয়া ছিল, ঠিক আছে। যে সংকোচন প্রসারণ করে, চলাচল করে, সংকোচন প্রসারণ করে, শিকার করে, তারপরে হলো রক্ষা করে আবরণীটার কাজ, এই যে, ঠিক আছে। সো এখন চলো দেখি, হ্যাঁ এরপরে চলো দেখি প্রাণী দেহে উদ্দীপকের কিউ চিহ্নিত অংশের তাৎপর্য ব্যাখ্যা করো। ভাইয়া কিউ চিহ্নিত অংশ হলো নিডোসাইট, বোঝাই যাচ্ছে এটা হলো নিডোসাইট, ঠিক আছে। কিউ চিহ্নিত, যদিও ছবিটা ভালো করে দেওয়া হয় না, নিডোসাইট। সো এগুলোর আর কি ব্যাখ্যা ট্যাখ্যা বলছে। সো এই যে দেখো, আহ আচ্ছা ছবিতে মনে হয় ভুল দেওয়া ছিল, ছবিতে এখানে দিয়ে রাখছে কিউ। আচ্ছা যাই হোক, এটা মনে হয় এই পর্যন্ত আসবে। কিউ হলো সিলেন্টেরন, আর পি বলতেছে হলো তোমার নিডোসাইট। আচ্ছা যাই হোক, ছবি এখানে ভুল আছে, ছবি ভুল আছে। সো মোস্ট প্রবাবলি হলো ছবিটা যখন এই স্লাইডে তুলতে গেছে, তখন ছবিটা হয়তো অন্য কোনো ভুল ছবি দিয়ে ফেলছে। সো এখানে একেবারে এই যে দেখো, দেখো আমি পি কেন দেখাইলাম যে ভাই আপনি তো ভুল পড়ায় ফেললেন। না দেখো, এই যে পি তে দাগ দেওয়া রয়েছে পেশি আবরণী কোষ, এটা কোনো দিক থেকে নিডোসাইট মনে হয়েছে? জীবনের নিডোসাইটের ছবি যে বলবে এটা নিডোসাইট, সেটা জীবনের নিডোসাইটের ছবি দেখছো? দেখো তো, নিডোসাইটের ছবি হয় এরকম, নিডোসাইটের ছবি হয় এরকম, এরকম দেখে মনে হচ্ছে কোনো দিক দিয়ে? মনে হচ্ছে? হচ্ছে না, এটা পেশি আবরণী, বাট ছবিটা হয়তো ভুল আসছে কোনো কারণে, আমাদের হলো এখানে ভুল আসছে ছবি, ঠিক আছে। সো ছবিটা ভুল আসছে, কিছু করার নাই। এটা হলো দেখে নিও, স্লাইডে তো থাকবে যে নিউরোসাইট আসলে কি কি লিখবা, পেশি আবরণী আসলে কি কি লিখবা বলে দিচ্ছি, সেগুলো দেখি। তারপর আমরা দেখি যে কি টাইপের প্রশ্ন হলো, সেগুলো আমরা একটু দেখে নিই। ওকে, এরপরের প্রশ্নটা দেখি। ওকে, হ্যাঁ হ্যাঁ, এমন চিত্র বইতে নাই মনে হয়, কোনো একটা জায়গা থেকে, মানে স্লাইডে ছবি তোলা তো টাফ, স্লাইডে লেখা যায় সহজ, বাট এরকম হুবহু ছবি তোলা টাফ, আমরা তো আর হাতে ছবি আঁকাই না, এই জন্য হয়তো সমস্যা হয়েছে। আচ্ছা যাই হোক, তো হাইড্রাতে হিপনোটক্সিন পূর্ণ একটা বিশেষ ধরনের কোষ রয়েছে। হিপনোটক্সিন থাকেই কোথায়? ইনজেকশনের মধ্যে। তো ভাইয়া আমরা ওই যে এনাম ভাইকে কিডন্যাপ করছিলাম, কোন ইনজেকশন দিয়ে মনে আছে? ইনজেকশনটা ছিল স্টিনোটিল বা পেনিট্রেন্ট। দেখো ইনজেকশনটা ছিল কি? স্টিনোটিল বা পেনিট্রেন্ট ছিল আমাদের ইনজেকশন, স্টিনোটিল বা পেনিট্রেন্ট। সো এখন কথা হলো যে এইটার ব্যাপারে তাহলে হয়তো সামনে জিজ্ঞেস করবে। আর প্রাণীটি আত্মরক্ষা করে আর খাদ্য গ্রহণ করে। সো আত্মরক্ষার খাদ্য গ্রহণে কোন কোষটা হেল্প করে? নিডোসাইট হেল্প করে, ঠিক আছে, নিডোসাইট হেল্প করে, নিডোসাইট হেল্প করে। তো তাহলে এখানে জিজ্ঞেস করছে যে প্রাণীটির বিশেষ ধরনের কোষের চিহ্নিত চিত্র আঁকো। এই ক্লাসে যে এত কান্নাকাটি করে 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 যে চিত্রটা আঁকাইছিলাম, যে ভাই হ্যাঁ আমি এখানে চিত্র তোমাদের আঁকাবো না আজকে। এই যে দেখো, যাদের সমস্যা আছে তারা একটু দেখে নাও ভাই, চিত্র এমনি আঁকাবা। ভাই আমি চিত্র প্রচুর বাজে আঁকাই, তাও যে কিছু একটা হচ্ছে তার মানে চিত্রটা আসলেই অনেক সহজ, ঠিক আছে। চিত্রটা খুবই সহজ, সরি, চিত্রটা খুবই সহজ, এই কারণে আমি এত সহজে আঁকাইতে পারতেছি। তুমি মনে করবা যে প্রাপ্য ভাই যে এই ছবি আঁকাইতে পারে, ওই ছবি তুমিও বাম হাত দিয়ে আঁকাই ফেলতে পারবা, ঠিক আছে। সো ওকে, এখন কথা হলো যে গেল, আর নিম্ন শ্রেণীর উদ্ভিদের সাথে উল্লিখিত প্রাণীটির সম্পর্ক বিশ্লেষণ করো। এটাতে কি জিজ্ঞেস করছে? এটাতে নিম্ন শ্রেণীর উদ্ভিদ বলতে আসলে এখানে প্রশ্নটাই ভুল করছে, বোর্ডের প্রশ্ন ভুল দিয়ে রাখছে। নিম্ন শ্রেণীর উদ্ভিদ বলতে এখানে শৈবাল বুঝাইতেছে, জুক্লোরেলা বুঝাইতেছে, ঠিক আছে। জুক্লোরেলার সাথে, জুক্লোরেলার সাথে তোমার হলো এখানকার প্রাণী হলো হাইড্রা। তো হাইড্রা ভিরিডিসিমার সাথে জুক্লোরেলা কি করে? মিথজীবিতা করে না? মনে আছে হাইড্রা কিছু উপকার পায়, শৈবাল কিছু উপকার পায়। সো এই যে সেইগুলো এই জায়গায় আসছে। এই যে একজন বলতেছে যে ভাইয়া এটা আমাদের তো পরীক্ষায় আসছিল, দেখছো তোমাদেরকে যে আমরা সিকিউ সলভিং ক্লাস নেই, তোমাদেরকে যে আমরা হলো এই বোর্ডের প্রশ্নগুলো সলভ করতে বলি, এমনি এমনি বলি না, কারণ এইগুলো থেকে তোমাদের পরীক্ষায় হাফ ইয়ারলি, ইয়ারলি, প্রি টেস্ট এইসব জায়গায় আসে। স্যাররাও তো এইসব জায়গা থেকেই দেয়। ছবিটা আঁকানো শিখে নিও, দুইটাই আঁকাবা, নর্মালটাও আঁকাবা, এটাও আঁকাবা, সময় না থাকলে যে কোনো একটা আঁকায়ও, ঠিক আছে। জুক্লোরেলার এটা বলছি। এবার আসি যে খ চিত্রের গঠন বর্ণনা করতে বলছে। খ চিত্র কোনটা ভাই? ঠিক আছে, খ চিত্র কোনটা? খ চিত্র হলো এই যে এইটা ভাই, এইটা তো পেশি আবরণী কোষ। আচ্ছা আল্লাহ আল্লাহ করি দেখি, স্লাইডটা দেখছিলাম, ভুল তো করে নাই, হ্যাঁ পেশি আবরণী কোষ, ঠিক আছে। সো এখন কথা হলো যে পেশি আবরণী কোষ, কিন্তু যেটা নাকি হলো কোথায় আছে? হ্যাঁ এই যে, হ্যাঁ হ্যাঁ পেশি আবরণী কোষের বর্ণনা করছে, ঠিক আছে। এটা হলো পেশি আবরণী কোষ, ওকে। সো পেশি আবরণী কোষ।
সো এটার গঠন বর্ণনা করব। আমি তো একটু আগেই করে আসলাম, তাও আরেকবার করে দেবো না, ঠিক আছে, পেশাবর্ণী কোষ। এখন কথা হলো যে এইবার যদি আসি যে একই প্রাণীর ভিন্ন ভিন্ন কোষের চ অংশ। আচ্ছা, চ অংশ মানে হলো এখানে ভিতরের থলিটা। আচ্ছা, সবাই আমাকে বলো তো, থলির পুরো কোষটাকে বলি নিডোসাইট, ভিতরের থলিটাকে কি বলি? ভিতরের থলিটাকে কি বলি বলো? পুরা কোষটাকে না হয় বলি নিডোসাইট, ভিতরের থলিটাকে খালি কি বলি? দেখি দেখি দেখি, সময় হয়েছে, ব্লক করার সময় হয়েছে, আসো। হ্যাঁ, নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট, ঠিক আছে, নেমাটোসিস্ট। ওকে, না না, নিডোসিল না, এই নিডোসিল না, নিডোব্লাস্ট না, নেমাটোসিস্ট বাই সিস্ট মানে থলি, সো এটারে বলে নেমাটোসিস্ট। এই চতে জিজ্ঞেস করছে নেমাটোসিস্ট, আর পুরাটা বললে হতো নিডোসাইট। আর ভাই এই যে কাটা দেখতেছো, এই কাটাটারে বলে নিডোসিল। নিড মানে কাটা, আর এটা সিলিয়াটা কাটার মতন হয়ে গেছে, এটারে বলে নিডোসিল। ঠিক আছে, যাদের একটু একটু ভুল হচ্ছে, ক্লাসগুলো রেকর্ডেড ক্লাসগুলো আবার ওই জায়গাগুলো ধরা। তোমার কি রেকর্ডেড ক্লাস পুরাটা করতে হবে না? পুরাটা করতে হবে না। যারা নেমাটোসিস্ট একটু ভুলে গেছো, তারা সেকেন্ড লেকচারটা টেনে টেনে দেখে ফেলবা, একটু শুধু নেমাটোসিস্ট অংশটুকু দেখে ফেলবা। ওকে, সো গেল। এখন যদি আসি, ঠিক আছে, এখন আসি যে একই প্রাণীর ভিন্ন ভিন্ন কোষে চ অংশের বিভিন্ন প্রকারভেদ দেখা যায়। সো এই যে আমরা 4 রকম দিয়ে দিব, ওটা দিয়ে দিলাম। আর এই যে বাইরের ছবি, এগুলো তো সবই আঁকায় দিছিলাম, ঠিক আছে, এগুলো দেখো সবই কিন্তু আঁকায় দিছিলাম। সো পেশি আবরণী কোষগুলো কিভাবে তৈরি হয়েছে এগুলো সবই বলে দিছি। এই যে 4টা কত কষ্ট করে আঁকাইছিলাম ভাই, আঁকাইছিলাম না? প্রত্যেকটার পিছনে গল্প বলছিলাম না? এটা হলো ইনজেকশন, এটা হলো রশি, আর এই দুইটা হলো স্কচ টেপ, ঠিক আছে, যে আমরা এনাম ভাইকে কিডন্যাপ করে ফেলছিলাম। ঠিক আছে, চলো দেখি। তো প্রত্যেকটার গল্প বলবা, যা ক্লাসে পড়াইছিলাম তাই বলে ফেলবা। এইবার চলো আসি যে দেখি পুনরুৎপত্তি ও প্রজনন উদ্দীপকের বিশেষ কোষ কিভাবে কাজ করে তা বর্ণনা করো। আসলে আমি বুঝেই গেছি কোন কোষটা নিয়ে কথা বলতেছে, তাও চলো দেখি। দ্বিস্তরী নিডারিয়ান প্রাণী মানে হাইড্রা, হাইড্রা নিয়ে কথা বলতেছে, ভালো কথা। হাইড্রার কোষ বিদ্যমান, তবে কোষগুলো কোনো টিস্যু অঙ্গ গঠন করে না, প্রত্যেক কোষই আলাদা আলাদা, ভালো কথা। কিন্তু এসব প্রাণীর এপিডার্মিস থাকে, গ্যাস্ট্রোডার্মিস থাকে, এক ধরনের বিশেষ কোষ থাকে যা তাদের প্রজনন ও পুনরুৎপত্তিতে সাহায্য করে। সো আমরা জানি পুনরুৎপত্তিতে সাহায্য করে ইন্টারস্টিশিয়াল সেল, ইন্টারস্টিশিয়াল কোষ, ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল সেল বা ইন্টারস্টিশিয়াল কোষ। সো তাহলে আলটিমেটলি এখানে ইন্টারস্টিশিয়াল সেল দিয়ে আমাদের কথাবার্তা বলছে। ওকে, এরপরে লাস্টে বলছে কি, উদ্দীপকের শেষোক্ত লাইনটির ব্যাখ্যা করো। শেষের লাইনে কি বলছে? শেষের লাইনে বলছে যে জুক্লোরেলা নামক একটা সবুজ শৈবাল থাকে যা তাদের গ্যাস্ট্রোডার্মিসে বাস করে। এ ধরনের সহাবস্থান পরজীবিতা নয়, মিথজীবিতা। তার মানে আসলে কিছুই না, জিজ্ঞেস করছে যে ভাই জুক্লোরেলা আর হাইড্রা কেমনে এত সুখে শান্তিতে থাকে। তার মানে জুক্লোরেলার সাথে জুক্লোরেলার উপকারগুলো বলবা, কি কি উপকার পাই এই বান্দা, আর হাইড্রা কি কি উপকার পাই সেগুলো বলবা। যে ভাই জুক্লোরেলা এই এই উপকার পায়, হাইড্রা এই এই উপকার পায়। সো দুইজনের প্রাপ্ত উপকার বলবা, কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, দুইজনের প্রাপ্ত উপকার বলবা, কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, 100 100 ওকে। ঘাস ফড়িং এর ডায়াপজ কেন ঘটে ভাই, পুরাটা গল্প করে বুঝাইছি, ঋতু দিয়ে দিয়ে বুঝাইছি, তারপরেও যদি না বুঝো তাইলে ভাই কপালে দুঃখ আছে। ওকে, সো তাহলে আমরা এগুলো দেখলাম। জুক্লোরেলা কেমনে হেল্প করে, এই যে দুইজনের উপকার লিখবা, হাইড্রা কি কি উপকার পাইছে লিখবা, আর এই যে শৈবাল কি কি উপকার পাইছে লিখবা। তাহলে দেখো এগুলো শেষ হয়ে যাবে। এরপরে আসি যে ডিম শিশু প্রাণী পূর্ণাঙ্গ ঘাস ফড়িং। আমরা বুঝতেছি যে এটা কি বলতেছে। উদ্দীপকের রেচন প্রক্রিয়া ব্যাখ্যা করো। ভাইয়া ঘাস ফড়িং এর রেচন প্রক্রিয়া, ওই যে এটা তোমাদের হলো তৌহিদ ভাই পড়াইছিল যে ঘাস ফড়িং এর রেচন প্রক্রিয়া এরকম করে একটা ছবি আঁকায়, মালপিজিয়ান নালিকা দিয়ে কিছু জিনিস ঢুকে কিছু জিনিস বাইর হয়। সো ওইগুলো যে ব্যাখ্যাটা দিয়ে দিবা তাহলেই হয়ে যাবে, বলবা যে মালপিজিয়ান নালিকা দেওয়া হয়। তাও আমি এটা তোমাদের দেখাই দিব, রেচন প্রক্রিয়াটা একবার দেখাই দিব। ঘুম ধরছে, এই যে শেষ হয়ে যাবে, 7 মিনিট শেষ করে দেবো, আজকে বেশি টানবো না। আর উদ্দীপকের রেখাচিত্রটি বিশ্লেষণ করো। ভাইয়া একটু আগে যে রূপান্তর পড়াইলাম, সিএনজি, সিএনজি যে পড়াইলাম তোমাদের একটু আগে, আর পোকেমন দিয়ে যে পড়াইলাম, ওই পোকেমন বলো আর সিএনজি বলো, যে কোনো একটার কথা মনে কইরা, ঠিক আছে, উত্তর করে দিবা। ঠিক আছে, পরীক্ষার খাতে আবার পোকেমন লিখো না, তাহলে বিপদ হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, 26-এর টেস্ট পেপার কিনতে পারো, কিনে পড়ো, সমস্যা নাই। আচ্ছা,
সো ঘাস ফড়িং এর রূপান্তর, এরপরে হলো এখানে রেচন প্রক্রিয়া সম্পন্ন করে, মালপিজিয়ান নালিকার নাম নিবা, মালপিজিয়ান নালিকার মাধ্যমে রেচন প্রক্রিয়া সম্পন্ন করে। সো এইটার হলো তোমাদের ব্যাখ্যাটা দেখে নিও, যে এই যে আমি তাও শর্টে যদি বলি, যেহেতু বেশি সময় নাই, আজকের ক্লাস বেশি টানবো না, শর্টে যদি বলি তাহলে এই যে এই জায়গা থাকে, এইগুলোকে বলা হয়, এই যে এই জায়গাটাকে বলা হচ্ছে মালপিজিয়ান নালিকা। দেখো, মালপিজিয়ান নালিকা বিজ্ঞানী মালপিজি আবিষ্কার করছিল। সো মালপিজিয়ান নালিকা। এখন কথা হলো যে এইটা হলো মেসেন্টেরন, মানে পাকস্থলী। এটা হলো পাকস্থলী, এই জায়গাটুকু হলো পাকস্থলী, ঠিক আছে, এই জায়গাটুকু হলো পাকস্থলী। তো এখন কথা হলো যে পাকস্থলীর ভিতর দিয়ে খাবার যখন যেতে থাকে, তখন ওই ফাঁকেই খাবারটার কিছু ময়লা থাকে, সেই ময়লাগুলো এখানে চলে আসে, মানে ময়লা যুক্ত খাবারগুলো এদিকে চলে আসে। সো এই ময়লাগুলোর ভিতরে কিছু যে ময়লাগুলো সেগুলো বাইর হয়ে যায়, বাইর হয়ে এইটা হলো আলটিমেটলি ঘাসফড়িং এর জনন রেচন ছিদ্রের দিকে চলে আসে, দিয়ে ওর হলো রেচন অঙ্গ দিয়ে বের হয়ে যায়। আর যেইটুকু অংশ ভালো থাকে, ভালো অংশটুকু ঘুরে আবার ব্যাক করে আবার এইদিকেই চলে আসে। এই হলো মোটামুটি কাজ, ঠিক আছে। হ্যাঁ, হাতুড়ির মতো, ঠিক আছে। এই লটারির ফলাফল তো গতকালকেই ঘোষণা করে দিছে, আর কি চাইতেছো? এই যে দেখো, সোর হলো পৌষ্টিক নালী বা পাকস্থলী বা মেসেন্টেরন থাকে, এরপরে এইদিকে আসতেছে, এইদিকে সেটার হলো মালপিজিয়ান নালিকা, খারাপ জিনিসগুলো বাইর হয়ে যাইতেছে, ভালো কিছু জিনিসগুলো আর কি এনে ঢুকে যায়, সো গেল। এরপরে এই যে মালপিজিয়ান নালিকার এগুলো আর কি বললো যে ঠিক আছে, আচ্ছা। সো আমরা দেখলাম, ওকে। সো এখন যদি আমরা দেখি, আর এইটা তো ব্যাখ্যা করলামই, সম্পূর্ণ রূপান্তর অসম্পূর্ণ রূপান্তর ব্যাখ্যা করছে এগুলো, আচ্ছা। সো এই লটারির ফলাফল গ্রুপে দিয়ে দিছি। এলিট্রা কি? সামনের ডানাকে এলিট্রা বলে। মৌমাছির রূপান্তরকে সম্পূর্ণ রূপান্তর বলা হয়। মৌমাছির রূপান্তরকে সম্পূর্ণ রূপান্তর কেন বলে? গ্রুপে করছে, এইচএসসি 27 এর গ্রুপে, ঠিক আছে। ওকে, ওকে। এই লটারি মানি না বলতেছে, কত কষ্ট করে বুঝাইলাম যে ভাই 150টার মতন পোস্ট আসছে, আমি প্রত্যেকটা দেখে দেখে লটারিতে নাম নিছি, নিয়ে প্রত্যেকটার ভিতর থেকে আমি একেবারে পিওরলি সিলেক্ট করছি। 150টার আমার প্রত্যেকটাই ভাল লাগছে ভাই, একটাও আমার খারাপ লাগে নাই। আমি এখন 150 জনের গিফট দিব, তাইলে তো আর হোমওয়ার্কই দেওয়া যাবে না ভাই। ওকে, সো গেল। হোয়াট ইজ জুক্লোরেলা? জুক্লোরেলা হলো একটা শৈবাল, ছোট ছোট কোষ। জুক্লোরেলা কি? জুক্লোরেলা হলো শৈবাল, এক কোষী শৈবাল, এরকম থাকে। এগুলো কি করে? এগুলো হলো তোমার এর সাথে হলো থাকে, ওই যে হাইড্রার বডির মধ্যে ঢুকে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখি, প্রথম প্রাণীটির দর্শন এককের গঠন বর্ণনা করো। ভাইয়া ওমাটিডিয়াম আঁকাইতে হবে, এই যে দেখো, ওমাটিডিয়াম আঁকাইতে হবে। কই গেল? ওমাটিডিয়াম আঁকাইতে হবে। ওমাটিডিয়াম এই যে ভাই এরকম করে আঁকায় ফেলে, কর্নিয়াজেন কোষ। এরপরে হলো কি? এরপরে হলো তোমার ইয়ের কোন, ঠিক আছে, ক্রিস্টালাইন কোন, দুই পাশে থেকে ক্রিস্টালাইন কোন কোষ। তারপরে নিচের দিকে আসে র্যাপডোম, র্যাপডোমের দুই পাশে থাকে হলো রেটিনুলার কোষ, রেটিনুলার কোষ। তারপরে হলো নিচের দিকে যায় এরকম করে হলো আহ ভিত্তি পর্দা, তারপরে যে হলো স্নায়ু কোষ, এরকম। মানে খুবই খারাপ ছবি আঁকাইছি, বাট এই তো জায়গা পাইলে আর একটু ভালো করে আঁকাইতাম, ঠিক আছে। সো গেল। এলিট্রা কি? সামনের ডানাটাকে এলিট্রা বলে, ঠিক আছে। তো রুই মাছের সংরক্ষণ টংরক্ষণ এগুলো পড়বা। উদ্দীপকের একটা 2 প্রকোষ্ঠ বিশিষ্ট একটা অঙ্গ সংবহনে ব্যবহৃত হয়। আসলে এখানে জিজ্ঞেস করছে রুই মাছের হাইটের ব্যাপারে, ঠিক আছে, রুই মাছের হাইটের ব্যাপারে, রুই মাছের হাইটের ব্যাপারে। ওকে, সো তাহলে এখন এই রুই মাছের হাইট তোমরা আঁকাবা। রুই মাছের হাইট ভাই আঁকানো খুবই সহজ, মানুষের হাইটের থেকে তো অবশ্যই 1000 গুণে সহজ। তো এরপরে ওই দিকেরটা আঁকাতে পারো, এই দিকেরটা যারা আঁকাতে পারবা তারা তো মাশাআল্লাহ ভালো। সো এই দিকেরটাই আঁকায় দিই, তোমাদের শিখাই দিই। এরকম করে দুইটা ঘর দিবা, ভেন্ট্রিকল আর হলো অ্যাট্রিয়াম। দেওয়ার পরে এখান থেকে হলো তোমার সরি সাইনাস ইয়ের এইটা হলো ভেন্ট্রিকল আর এইদিকে হলো অ্যাট্রিয়াম আঁকায় দিব, ঠিক আছে। দিয়ে এরপরে এদিকে একটা এরকম, এই যে, ঠিক আছে। সো অ্যাট্রিয়াম এইটা, এটা হলো সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, বালবাস আর্টারিওসাস। বায়াস আর্টারিওসাস দিছে, এটা হবে বালবাস আর্টারিওসাস, বালবাস আর্টারিওসাস। ওকে, আচ্ছা। সো গেল। হাইড্রার ভিতরে ছিল জুক্লোরেলা। হাইড্রার একেবারে শেষ পেজে যাও, হাইড্রার শেষ পেজে যাও, পাচ্ছ না যে? হাইড্রার শেষ পেজে যাও, তাহলেই পাবা। ওকে, গঠন আর কাজ লিখো, এটা তো বললামই। প্রকোষ্ঠ প্রকোষ্ঠ গুলো লিখো, এগুলো তো তোমাদের অন্তর ভাই ভালো মতন পড়াইছে। শ্বসন প্রক্রিয়া, হাইড্রা প্রশ্বাস নেয় আর নিঃশ্বাস নেয়, ঠিক আছে। হ্যাঁ, খুবই বাজে ছবি আঁকি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সো হাইড্রা প্রশ্বাস নেয় আর নিঃশ্বাস নেয়, নিঃশ্বাস ত্যাগ করে। সো ও করে কি? আমরা যেরকম নাক দিয়ে বাতাস ঢুকায় নাক দিয়েই বের করি, ওদের গলার এখানে ফুলকা থাকে না, কাটা থাকে না। মনে করো আমার গলার এখানে কাটা কাটা আছে, সো আমি কি করতাম জানো? আমার যদি গলার এখানে কাটা কাটা থাকতো,
আমি করতাম কি, নাক দিয়ে বাতাস ঢুকায় গলা দিয়ে বের করে দিতাম। তাহলে ভালো হতো না? মানে যদি এখানে ফুসফুস থাকতো আরকি, কথার কথা। তো এই রুই মাছের ক্ষেত্রে এই সিস্টেমটা আছে। কারণ ওর মুখের এখানেও একটা ছিদ্র আছে, নাক তো নাই, মানে মুখ আছে। তো মুখের দিয়েও পানি ঢুকায় আবার মুখ দিয়ে বের করবে। ওর আরেকটা ভালো সিস্টেম আছে। ওর গলার এখান দিয়ে হলো কাটা, মানে ফুলকা তো এখানেই থাকে। সো ও এই দিক থেকে পানিগুলো বাইর করে দেয়। ঠিক আছে? সো কষ্ট কম। মানে কষ্ট কম বলতে এক ধাক্কায় কাজ হয়ে যায়। এক ধাক্কায় কাজ হয়ে যায়। আর যদি মানুষের মতন হইতো তাহলে তো আবার মুখের ভিতরে নিয়ে আবার বাইর করতে হতো। কত ঝামেলা। ঠিক আছে? সো গেল। এই আরকি, এটাই পুরোটা গল্প বলছে। হৃৎপিণ্ডের গঠন ব্যাখ্যা করো। মাত্র ব্যাখ্যা করলাম। ঠিক না? তো মাত্র ব্যাখ্যা করলাম। সো এই যে রুই মাছের হৃৎপিণ্ড। ঠিক আছে? চিত্রে এই যে মাত্র আঁকাইলাম। একটু আগেই আঁকাইলাম। ঠিক আছে? তো ২ টা প্রকৃষ্ঠ, রক্ত কিভাবে যায় এটা হলো গতিপথ ব্যাখ্যা করে দিবা। যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যায়, ভেন্ট্রিকল থেকে আর্টারিতে যায়, আর্টারি থেকে অ্যাওর্টা যায়, তারপরে হলো ধমনীতে যায়। এগুলো তোমাদের আশা করি অন্তর ভাই পড়াইছে। মানে এখন আর ডিটেইলস এ যেতে পারলাম না আজকে যেহেতু ইয়াতে আছি। সো এই গেল তোমাদের জিনিসপাতি। সো তোমাদের হলো বলছি আজকে টাইমলি শেষ করে দিব। অনেকদিন পরে টাইমলি মনে হয় একটা ক্লাস শেষ করতেছি। ঠিক আছে? সো তাও যদি কারো সমস্যা থেকে থাকে এই চ্যাপ্টার রিলেটেড, তোমরা অবশ্যই এইচএসসি ২৭ এর গ্রুপে পোস্ট করো। আমি হলো ট্রাই করি যখন যেই ব্যাচে ক্লাস নেই তাদের হলো সমস্যাগুলো মানে গ্রুপে পোস্ট করলে তাদের পোস্টগুলো অ্যাপ্রুভ করে সমস্যাগুলো সলভ করার। সো তোমরা পোস্ট করো, আমার যদি চোখে পড়ে আমি হলো সলভ করে দিব, অথবা আমাকে ইনবক্স করো, আমি হলো তোমাদের সেগুলো সলভ করে দিব ইনশাআল্লাহ। যে হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ, ভাই বলছি এইটা হলো বিশাল বড় একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার যারা ভালো মতন শেষ করে ফেলছো, যাদের কনফিডেন্স আছে যে ভাইয়া শেষ আমার পড়া, তাদের কিন্তু আসলেই অনেক বড় একটা কাজ হয়ে গেছে। ঠিক আছে? ওকে। সো এখন চলো দেখি। হ্যাঁ, ৪ কি টাইমিং বারবার। আচ্ছা ঠিক আছে। ওকে। সো ঠিক আছে, আমরা আমাদের মোটো বিশ্বাস করব। তোমাদের সাথে আবার হয়তো অনেকদিন পরে দেখা হবে। সো ভাই সবসময় চেষ্টা করবা। আমি সবসময় মনে করতাম আমি প্রচুর ফাঁকিবাজ ছিলাম। সো আমি সবসময় একবারই পড়তাম। কিন্তু ওই একবার আমি জান প্রাণ দিয়ে পড়তাম, ভালো মতন পড়তাম, এমন ভাবে পড়তাম যেন সারা জীবনে আর না ভুলি। আমি একবার পড়া দিয়ে, আমি ঘাসফড়িং একবার পড়ছিলাম, হাইড্রা একবারই পড়ছিলাম। ওই এক পড়া দিয়ে আমি হলো টেস্ট পার করছি। ওই এক পড়া দিয়ে আমি হলো মডেল টেস্ট হয়েছিল সেগুলো পার করছি। আমাদের সময় এইচএসসিটা ঝামেলা হয়েছিল। তো তারপরে যে আমি অ্যাডমিশন পার করছি, মেডিকেল অ্যাডমিশন দিছি ওই এক পড়া দিয়েই। ঠিক আছে? সো এই জন্য যত ভালো করে একবার পড়বা তুমি দেখবা যে কোথাওই আটকাইতেছো না। ঠিক আছে? সো একবার শিখবো বারবার জিতবো, আমাদের মোটো হবে ইনশাল্লাহ সব সাবজেক্টের জন্যই। ঠিক আছে? আল্লাহ হাফেজ।